তো আজকে হচ্ছে 11ই মার্চ 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 31তম ক্লাস এবং দণ্ডবিধির 10ম ক্লাস। আজকে আমরা আলোচনা করব আমাদের দণ্ডবিধির যে সাজেশন আছে সেই সাজেশনের 11 নম্বর প্রশ্নটা। 11 নং প্রশ্নটা যদি আমরা একটু দেখি, দেখেন এখানে আছে যে অবৈধ বাধা বা রংফুল রেস্ট্রেইন্ট এবং অবৈধ আটক রংফুল কনফাইনমেন্ট বলতে কি বোঝো, বর্ণনা করো। 10 দিনের অধিক সময়ের জন্য একজনকে অবৈধভাবে আটক রাখলে তার সর্বোচ্চ শাস্তি কি? তো এটা আসলে অবৈধ বাধা এবং অবৈধ আটক এখন থেকে যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেটা হলো যে হয় অবৈধ বাধা এবং অবৈধ আটকের পার্থক্য আসতে পারে, অথবা একটা ফ্যাক্ট দিয়ে দিল যে অমুক অমুকরে দেয়ালে ঘেরা মানে পথরোধ করছে, এখন তার সাজা কি হবে। এই ধরনের ফ্যাক্ট আসতে পারে, অথবা অবৈধ বাধা বা অবৈধ আটকের পার্থক্য আসতে পারে। তো যাই আসুক না কেন, অবৈধ বাধা এবং অবৈধ আটক আসলে জিনিসটা কি, এই সম্পর্কে আমাদের দণ্ডবিধির 339 থেকে 348 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। 339 থেকে 348 খুব সহজ। অবৈধ বাধা হলো যে যদি কোনো ব্যক্তির যেদিকে যাওয়ার অধিকার আছে সেই দিকে যেতে তাকে যদি কেউ বাধা দেয়, যেদিকে যাওয়ার তার আইনগত অধিকার আছে। অর্থাৎ অবৈধ বাধা হচ্ছে একদিক থেকে বাধা, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, ওই রাস্তা দিয়ে হাঁটার আপনার আইনগত অধিকার আছে, একজন বলতেছে যে তুমি এই রাস্তা দিয়ে যেতে পারবা না, বাধা দিছে। তাহলে এখানে সে আপনার সাথে কি অপরাধ সংগঠন করেছে? অবৈধ বাধা। অর্থাৎ একদিক থেকে বাধা দিলে সেটা হলো কি? অবৈধ বাধা। এখন এটাকেই বলে অবৈধ বাধা বা বেআইনি বাধা বা রংফুল রেস্ট্রেইন। তো এখানে একটা জিনিস খেয়াল রাখা দরকার, অবৈধ বাধা শুধু বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য না। অবৈধ বাধা শুধু কি সরকারি সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ আমার বাড়িতে যদি একজন আসতে চাই, আমি তাকে ঢুকতে নাই দিতে পারি, কারণ বাড়িটা তো আমার। তো এই ক্ষেত্রে আমি যদি তাকে ঢুকতে না দিই, সে আমার বিরুদ্ধে অবৈধ বাধার অপরাধের মামলা করতে পারবে না। কেন পারবে না? কারণ তাকে আমি বাধা দিয়েছি কোথায়? বেসরকারি জায়গায় বা ব্যক্তিগত মালিকানাধীন জায়গায় প্রবেশের ক্ষেত্রে। কিন্তু সরকারি বেসরকারি জায়গা বলেন বা বেসরকারি জলপথ বলেন, এক্ষেত্রে অবৈধ বাধা প্রযোজ্য না। কিন্তু সরকারি জমির ক্ষেত্রে বা জায়গার ক্ষেত্রে এটা কি বলেন? প্রযোজ্য। আর অবৈধ আটক রংফুল কনফাইনমেন্ট, এটার আর এক নাম বলে যে বেআইনি আটক বা আহ, আপনার কখনো কখনো অবরোধও বলে। তো অবৈধ আটক বা রংফুল কনফাইনমেন্ট খুব সোজা, যে যখন একজন ব্যক্তিকে চারিদিক থেকে মানে সকল দিক থেকে আটক করা হয়, মানে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে তাকে আটকে ফেলা হয়েছে, সে আর এই গণ্ডির মধ্যে বের হতে পারতেছে না। একজনকে ধরেন একটা রুমের মধ্যে আটক রাখছে, এটা হচ্ছে কি? অবৈধ আটক। অর্থাৎ যদি কাউকে সকল দিক থেকে বাধা দেওয়া হয় তখন সেই অপরাধটাকে কি বলে? অবৈধ আটক। এবং আপনার এখানে মনে রাখা দরকার যে তাহলে অবৈধ আটকের মধ্যে অবশ্যই অবৈধ বাধা থাকে, থাকে কিনা? বাধা থাকে। কয় দিক থেকে থাকে? সকল দিক দিয়ে থাকে। সকল দিক দিয়ে থাকে। একজন ব্যক্তিকে যদি একটা বাড়ির মধ্যে আটক রাখা হয়, বলা হলো যে এই বাড়ির ভেতর বাইরে থেকে বাড়ির বাইরে আসে যেতে পারবে না, তখন এটা কি? অবৈধ আটক। অবৈধ আটক, বুঝতে পারছেন? এবং এই অবৈধ আটক এটা সরকারি এবং বেসরকারি যে কোনো জায়গার ক্ষেত্রেই অবৈধ আটক কি হতে পারে। তো তাহলে আমরা যদি একটু পড়া শুরু করি, যে দণ্ডবিধি 339 ধারা থেকে 348 ধারা পর্যন্ত অবৈধ বাধা এবং অবৈধ আটক সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেখানে 339 ধারা বেআইনি বাধা এবং 340 ধারা বেআইনি আটককে সংজ্ঞায়িত করা হয়েছে। সংজ্ঞায়িত বানানটা এখানে ভুল আছে, একটু ঠিক করে নিয়েন। স অনস্বর জ ইয় আকার অন্তঃস্থ রস্যি আর ত হবে সংজ্ঞায়িত। তো অবৈধ বাধা বা বেআইনি বাধা বা রংফুল রেস্ট্রেইনের সংজ্ঞা যদি আমরা দেখি, এটা সংজ্ঞা আসলে মুখস্থ করার কিছু নাই। যদি কোনো ব্যক্তিকে একদিক থেকে বাধা প্রদান করা হয় তবে উক্ত বাধাকে অবৈধ বাধা বা রংফুল রেস্ট্রেইন বলে। একদিক থেকে, কয় দিক থেকে? একদিক থেকে। দণ্ডবিধি 339 ধারা মতে কোনো ব্যক্তিকে তার যেদিকে গমনের অধিকার রয়েছে তাকে সেই দিকে গমনে বাধা দেওয়া হলে তাকে অবৈধ বাধা দান করা হয়েছে বলে কি হবে? গণ্য করা। তবে এখানে একটা কথা আছে, যেদিকে গমনের তার অধিকার আছে। যেদিকে গমনের কি অধিকার আছে। এখন বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে কিন্তু অধিকার নাই। একজনের বাসায় আমি যদি ঢুকতে চাই, আমার কি অধিকার আছে? নাই। কিন্তু পথ দিয়ে হাঁটার অধিকার আমার আছে, সরকারি পথ যেটা। তো ব্যাখ্যাটা দেখেন,
যে কোনো বেসরকারি স্থল বা জলপথে বাধা দানের ক্ষেত্রে বেআইনি বাধার বিধানাবলী প্রযোজ্য হবে না। কোথায় বলেন? বেসরকারি স্থল বা জলপথ। তাহলে উপাদান কি? যে কোনো দণ্ডবিধির ক্ষেত্রে মানে যে কোনো সংজ্ঞার উপাদান লেখা খুব সোজা। সংজ্ঞায় যা লিখছি সেটারই যদি আমি ভাঙি, পেয়ে যাব কি উপাদান। ধরেন যদি আপনাকে বলে যে বিরিয়ানির উপাদান কি, তা বিরিয়ানি খাইতে গিয়ে যা যা আপনি পাইছেন সেটাই হচ্ছে কি বিরিয়ানির উপাদান, চাল মাংস বা ওই যে মশলা যা যা আছে। তা সংজ্ঞা থেকেও ভাঙলে কি হয়ে চলে যাবে? উপাদান। তাহলে আমরা অবৈধ বাধার উপাদান বলতে পারি যে বাধা কয় দিক থেকে দেয়? একদিক থেকে। যেদিকে যাওয়ার ওই ব্যক্তির কি অধিকার ছিল, আইনগত অধিকার ছিল, এবং কোন জায়গা থেকে বা কোন ধরনের জায়গা এটা প্রযোজ্য না। সরকারি বেসরকারি স্থল বা জলপথের ক্ষেত্রে এটা কি প্রযোজ্য? এই যে দেখেন, বেআইনি বাধার ক্ষেত্রে একদিক থেকে বাধা হতে হবে, অবশ্যই কোথাও গমনে আইনগত কি থাকতে হবে? অধিকার থাকতে হবে। আর বেসরকারি স্থল বা জলপথের ক্ষেত্রে বেআইনি বাধার বিধানাবলী প্রযোজ্য হবে না। আমরা একটু উদাহরণে আসি। উদাহরণ করি যে ক এর যে রাস্তায় চলাচল করার অধিকার আছে সেই পথে খ বিঘ্ন সৃষ্টি করে, এতে ক এর চলাচল কি হয়? বাধাগ্রস্ত হয়। তো ক এর যে রাস্তায় চলাচলের অধিকার আছে প্রশ্নে বলাই আছে, তার মানে তার কি আছে? অধিকার আগে থেকেই আছে। এখন ক যদি বিঘ্ন সৃষ্টি করে তাহলে ক এর চলাচল বাধাগ্রস্ত হয়। তো এখানে খ কর্তৃক কৃত অপরাধ হলো কি বলেন? বেআইনি বাধা দানের। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সরকারি জায়গা ডাজেন্ট মিন পাবলিক প্লেস। অ্যাকচুয়ালি এটা প্রকাশ্য বলা ভালো। পাবলিক প্লেস অনেক ক্ষেত্রে কিন্তু ব্যক্তি মালিকানাধীন কোনো জায়গাও পাবলিক প্লেস বলে গণ্য হতে পারে। কিভাবে? আমি একটু ব্যাখ্যা দিই। ধরে সিনেমা হল, সিনেমা হলে যাওয়ার সবার কি আছে? অধিকার আছে। এখন কেউ যদি সিনেমা হলে যেতে কি দেয়? বাধা দেয়, তাহলে সেটা যদিও সিনেমা হল তো সরকারি হয় না, সিনেমা হল কি বেসরকারি, কিন্তু সেখানেও কি হতে পারে? অবৈধ বাধা হতে পারে। আবার ধরেন মসজিদ, মন্দির, অনেক মসজিদ মন্দির আছে, সকল মসজিদ মন্দির তো আর সরকারি না। অনেক মসজিদ মন্দিরে দেখা গেল একজনের নামাজ পড়ার অধিকার আছে, তারে কি দিছে? বাধা দিছে। তাহলে সেটাও কি বলে গণ্য হবে? অবৈধ বাধা বলে গণ্য হবে। এ ভুইয়া সাহেব, কতদিন আজাদ সাহেব আসছিল? যেদিন আমাদের পড়া ছিল না, আমার আবার ফোন দিছিল। আচ্ছা। তো তাহলে মানে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে একজন ব্যক্তিকে সিনেমা হলে ঢুকতে দেয় নাই একজন, তো এটা কি অবৈধ বাধা হবে কিনা বলে? অবৈধ বাধা হবে। আচ্ছা। তো এখন আমরা শাস্তিতে চলে আসি। শাস্তি, যে দণ্ডবিধি 1860-এর 341 ধারা মতে যে ব্যক্তি কোনো ব্যক্তিকে অবৈধ বাধা দান করে সেই ব্যক্তি বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ কত? 1 মাস পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড যা কত? 500 টাকা পর্যন্ত হতে পারে, বা উভয়। মানে তাহলে 1 মাস কত? 1 মাস তাও বিনাশ্রম, বা 500 টাকা, বা উভয়। তো আমরা চলে আসি অবৈধ আটক বা বেআইনি আটক বা বেআইনি অবরোধ। দেখছেন এই বিষয়টার আর এক নাম কি? অবরোধ। অবৈধ আটক বা বেআইনি আটক বা অপরাধ, রংফুল কনফাইনমেন্ট। এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন যে অবৈধ বাধার সংজ্ঞা দিয়েছে 339, আর শাস্তি কত? 341। তাহলে 40-এ কি? 40-এ হলো বেআইনি আটক বা অবৈধ আটকের সংজ্ঞা। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে চতুর্দিক বা সকল দিক থেকে বেআইনি বাধা প্রদান করে তবে উক্ত বাধাকে অবৈধ আটক, বেআইনি আটক বা অবৈধ অবরোধ বা বেআইনি অবরোধ বলে। দণ্ডবিধি 340 ধারা মতে যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে গমন বিরত রাখার জন্য অবৈধভাবে বাধা দান করে সেই ব্যক্তিকে অবৈধভাবে আটক করে বলে কি হবে? বিবেচিত হবে। ব্যাখ্যা দেখেন, বেআইনি আটক বা অবরোধ বলতেন সরকারি এবং বেসরকারি উভয় স্থানেই হতে পারে। তাহলে উপাদান আমরা কি কি পাই? উপাদান খুবই সোজা, যে বেআইনি আটকের ক্ষেত্রে চতুর্দিক বা সকল দিক থেকে বাধা প্রদান করা হয়। সরকারি বা বেসরকারি উভয় জায়গায় বেআইনি আটক কি হতে পারে। আর বেআইনি আটকের মধ্যে কি থাকে? বেআইনি বাধা থাকে। এখন একটা জিনিস যদি একটু আমরা লক্ষ্য করি, আমরা যদি পার্থক্য খুঁজি এখন অবৈধ বাধা আর বেআইনি আটকের পার্থক্য, আমরা এই আমাদের শীটে কোথাও কোনো বিষয়ের পার্থক্য কিন্তু লিখি নাই। মানে কোনো বিষয়ের যে অমুক অমুকের পার্থক্য, মানে
যা লেখা হয়েছে, মানে অনেকগুলো লেখা নাই, ধরেন এই জায়গায় অবৈধ বাধা অবৈধ আটকের পার্থক্য লেখা নাই, সব লেখার দরকার নাই, কিছু কিছু তো আমরা জানি যে অবৈধ বাধা অবৈধ আটকের প্রথম দিব কি সংজ্ঞা, কত ধারায় বলছে সেটা দিলাম, 2 নম্বর হলো। 3 নম্বরে দিলাম বাধার প্রকৃতি, এটারে বাধা দেয় একদিক থেকে, এটা বাধা দেয় কি সকল দিক থেকে। 4 নম্বরে বললাম যাই যে জায়গায় প্রযোজ্য হতে পারে, এটা শুধুমাত্র সরকারি বা পাবলিক প্লেসে, এটা সরকারি বেসরকারি যে কোনো জায়গায়। 5 নম্বরে বললাম যে একটির ক্ষেত্রে অন্যটি, বাধার ক্ষেত্রে আটক থাকে না কিন্তু আটকের ক্ষেত্রে কি থাকে, বাধা থাকে। 6 নম্বরে বললাম ধরেন শাস্তি, এটার শাস্তি এই, এটার শাস্তি এই। 7 নম্বরে বললাম উদাহরণ, উদাহরণ। 8 নম্বরে বললাম লঘুতর নাকি গুরুতর, এটা লঘুতর এটা গুরুতর। 9 নম্বরে বললাম কি আপনার ওই ইংরেজি প্রতিশব্দ, এটা ইংরেজিতে এই বলে, এটা ইংরেজিতে এই বলে। তাহলে পার্থক্য তো এই জায়গায় 9টা হয়ে গেছে আর কি। তো এখন আমরা যদি অবৈধ আটকের সংজ্ঞাটা দেখি, মানে উদাহরণটা দেখি। করিম খায়রুলকে একটি ঘরে যেতে বাধ্য করে এবং সেখানে তালাবদ্ধ করে রাখে, খায়রুলকে তালাবদ্ধ করে রাখছে। এখানে করিম অবৈধ আটক বা অবৈধ অপরাধের অপরাধ সংগঠন করেছে। তাহলে এখন আমরা একটু চলে আসি যে শাস্তির যে বিধান আছে এটা একটু দেখি। আহ দণ্ডবিধি 1860-এর 342 ধারার মতে যে ব্যক্তি কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, যা 1 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড 1000 টাকা বা উভয়। তাহলে শুধু অবৈধ বাধার সাজা ছিল কত, 1 মাস বিনাশ্রম আর 500 টাকা নাকি? আর অবৈধ আটকের সাজা হলো 1 বছর 1000 টাকা বা উভয়। আচ্ছা, এটা বলেছে কত ধারায়, 342 ধারায়। এখন দেখেন ধারা 343, 3 বা ততোধিক দিনের জন্য অবৈধ অবরোধ। কোনো ব্যক্তিকে যদি সর্বনিম্ন 3 দিন অথবা তার বেশি সময়ের জন্য কোনো ব্যক্তিকে যদি আটক রাখা হয় একটা নির্দিষ্ট জায়গায়, তাহলে যে আটক রাখলো তার সাজা কত হতে পারে। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে 3 বা ততোধিক দিনের জন্য অবৈধভাবে আটক রাখে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ কত, 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে হতে পারে। তাহলে 3 বা ততোধিক দিন হইলে সাজা কত দিন, 2 বছর। 344-এ আসি, দেখেন 344 ধারা 344, 10 বা ততোধিক দিনের জন্য অবৈধ অবরোধ। যদি কাউকে 10 দিন আটক রাখে বা 10 দিনের বেশি, তাহলে মামলা করতে হবে কত ধারায়, 344 ধারায়। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে 10 বা ততোধিক দিনের জন্য অবৈধভাবে আটক করে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ কত, 3 বছর পর্যন্ত হতে পারে। এবং যখন দেখবেন যে সাজার পরিমাণ বেশি, তখন সেটার সাথে আর বা থাকে না, সেটার সাথে কি হয়ে যায় এবং। তাহলে 10 বা ততোধিক দিনের জন্য যদি কাউকে আটক রাখা হয় তাহলে সাজা কত, 3 বছর। কত বছর, 3 বছর। এবং সেই সাথে কি অর্থদণ্ড। আমরা চলে আসি, দেখেন ধারা 345, মুক্তির জন্য রিট জারির পরেও কোনো ব্যক্তিকে আটক রাখা। একটা জিনিস মনে রাখবেন যে যখন কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক রাখা হয় তখন সংক্ষুব্ধ ব্যক্তি বাংলাদেশ সংবিধানের 102 অনুচ্ছেদের অধীন রিট অফ হ্যাবিয়াস কর্পাস, কি বলেন, রিট অফ হ্যাবিয়াস কর্পাস বাংলাদেশ সংবিধানের 102 অনুচ্ছেদের অধীন হাইকোর্টে দায়ের করতে পারে। এই রিট অফ হ্যাবিয়াস কর্পাসের যদি দায়ের করা হয় তাহলে আদালত ওই যে ব্যক্তিকে আটক রাখা হয়েছে সেই কর্তৃপক্ষকে তলব করে বলবে যে কোন অধিকারে আপনি আটক রেখেছেন, কারণ দর্শান। আর যদি কারণ দর্শাতে ব্যর্থ হয় তাহলে আদালত তাকে কিসের নির্দেশ দেয়, মুক্তির নির্দেশ দেয়। তো তারপরে আদালত রিটে যদি মুক্তির নির্দেশ দেয় কিন্তু তারপরেও যদি তাকে মুক্তি না দেয় তাহলে কি হবে, তাহলে বলেছে যে যদি কোনো ব্যক্তিকে মুক্তির জন্য রিট জারি করার পরেও অবৈধভাবে আটক রাখা হয়, তবে যারা আটক রাখলো তারা বেআইনি অপরাধে দণ্ডিত হবে এবং এর অতিরিক্ত হিসেবে যে কোনো বর্ণনার 2 বছর কারাদণ্ডে দণ্ডিত। অর্থাৎ যারা আটক রাখছে রিট জারির পরেও তারা তো বেআইনি আটকের সাজা তো পাবেই, সেই সাথে যোগ হবে এক্সট্রা কত, 2 বছর, এক্সট্রা 2 বছর যোগ হবে। তাহলে আমরা সাজাগুলো মনে রাখবো। অবৈধ আটকের সাজা 342, 1 বছর 1000। তারপরে 343-এ 3 বা ততোধিক দিনের জন্য 2 বছর বা অর্থদণ্ড বা উভয়। 344-এ 10 বা ততোধিক দিনের জন্য 3 বছর এবং
অর্থদত্ত। 345-এ বলেছে যে রিট জারির পরেও যদি আটক রাখা হয় তাহলে সাজা হবে কত? আপনার অবৈধ আটকের যে সাজা সেটার সাথে আর ইন এডিশন টু এটার অতিরিক্ত হিসেবে আরো কয় বছর হতে পারে? 2 বছর সাজা হতে পারে। তো এখন এখান থেকে বিভিন্ন পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন এসেছে বিভিন্ন সময়। আমরা প্রশ্নগুলো একটু দেখি, দেখেন। এ ইচ্ছাকৃতভাবে একটি ব্যক্তি মালিকানার গাড়িকে বাধা দেয় যাতে 4 জন ব্যক্তি ভ্রমণ করছিল। পেনাল কোডের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধের নাম এবং সর্বোচ্চ সাজা উল্লেখ করো। তাহলে ব্যক্তি মালিকানাধীন গাড়িকে কি দিছে? বাধা দিছে। আর বাধা দিলে যেদিকে যাওয়ার যার অধিকার আছে কি অপরাধ করে? এই বেআইনি বাধা। বেআইনি বাধা। এবং আমরা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলি যে যে কোনো সমস্যামূলক প্রশ্ন আমরা কয় ধাপে সলভ করি? 4 ধাপে। এই যে প্রশ্নে যা জানতে চেয়েছে তার আগ পর্যন্ত হবে হচ্ছে ঘটনার বর্ণনা। তাইলে ইচ্ছাকৃতভাবে একটি ব্যক্তি মালিকানার গাড়িকে বাধা দেয় যাতে 4 জন ব্যক্তি ভ্রমণ করেছিল, এই পর্যন্ত হবে ঘটনার কি বর্ণনা। আইনগত বিচার্য বিষয় হবে যে পেনাল কোডের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধের নাম এবং সর্বোচ্চ সাজা উল্লেখ করতে হবে। উল্লেখ করুন লিখবো না, এখানে লিখবো কি করতে হবে। তারপরে আইনগত পর্যালোচনায় যদি আমরা আসি, যে আলোচ্য অংশে দণ্ডবিধি 1860-এর 339 ধারার অধীন বর্ণিত অপরাধ বাধাদানের সংগঠিত হয়েছে কারণ অবৈধ বাধাদানের নিম্নোক্ত বৈশিষ্ট্য আলোচ্য ঘটনার মধ্যে উপস্থিত রয়েছে। কি কি দেখেন? কোন ব্যক্তির কোন দিকে যার কি রয়েছে? অধিকার রয়েছে, তাকে সেই দিকে যাতে কি দেওয়া হয়েছে? বাধা প্রদান করা হয়েছে। আর বাধা প্রদান কিসে হতে হবে? স্বেচ্ছায় হতে হবে। অর্থাৎ আলোচ্য অংশে এসব উপাদান বিদ্যমান, তাই এখানে 339 ধারার অধীন অবৈধ বাধাদানের অপরাধ সংগঠিত হয়েছে, যা দ্বারা 341, যা শাস্তিযোগ্য কত ধারায়? 341 ধারায়। তাহলে সর্বোচ্চ শাস্তি একই। আর সিদ্ধান্ত সবশেষে বিচার্য বিষয় যা লিখেছে সেটার আমরা কিসে আসবো? সিদ্ধান্তে। আর আশা করি বুঝতে পারছেন। আমরা পরের প্রশ্নটা চলে আসি, যে এক্স জেড কে একটি উঁচু দেয়ালে ঘেরা জায়গায় যেতে বাধ্য করে এবং জেড কে সেখানে তালাবদ্ধ করে রাখছে। তালাবদ্ধ করে রাখছে মানে হলো বাধা দিছে কয় দিক থেকে? 4 দিক থেকে। ফলে জেড উক্ত দেয়ালে নির্দিষ্ট সীমার বাইরে যেতে বাধাগ্রস্ত। এক্স কি কোনো অপরাধ করেছে? যদি কোনো অপরাধ করে থাকে তার সর্বোচ্চ সাজা কি? এ জায়গায় কি অপরাধ করেছে? বেআইনি অবরোধ বা অবৈধ আটকের অপরাধ, নাকি যেটাকে বলে রংফুল কনফাইনমেন্ট। তাহলে এটা আর আলোচনার কিছু নাই, আপনি ওই বিচার্য বিষয় আইনগত পর্যালোচনার সিদ্ধান্ত বললে এমনি বুঝতে পারবেন নাকি। আর মেইনলি ব্যাখ্যা দিয়ে দিবেন যে বেআইনি আটক কি। ব্যাখ্যা দেওয়ার পরে বলবেন যে যেহেতু এই জায়গায় তারা একটা নির্দিষ্ট ঘরে তালাবদ্ধ করে রাখছে, তাই এই জায়গায় যে অপরাধটা হয়েছে সেই অপরাধটা হলো কি? অবৈধ আটক। আমরা 12 নম্বর প্রশ্নে চলে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটা মানে টপিক। চুরি, চোরাই মাল, তারপরে আহ ছিনতাই বা বলপূর্বক গ্রহণ, এক্সটর্শন, দস্যুতা, ডাকাতি, এইগুলা সম্পর্কে সামগ্রিক একটা ধারণা আমরা লাভ করব। তো প্রশ্নে যাই থাকুক না কেন, প্রথমে যদি দেখি যে আমরা একটু বুঝবো যে চুরি কি, বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজি কি, তারপরে দস্যুতা বা ছিনতাই কি, ডাকাতি কি, চোরাই মাল গ্রহণ কি। তো চুরি আসলে আমরা প্রচলিত অর্থে যে চুরি বুঝি সেটা ছাড়াও চুরির যে সুনির্দিষ্ট যে সংজ্ঞা এটা প্রদান করা হয়েছে দণ্ডবিধি 378 ধারায়। এখানে বলা হয়েছে যে যদি একজন ব্যক্তি আর একজন ব্যক্তির দখল থেকে, মালিকানা নট নেসেসারি, মালিকানা হতেও পারে নাও হতে পারে, যদি একজন ব্যক্তি আর একজন ব্যক্তির দখল থেকে অস্থাবর সম্পত্তি, কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি ওই ব্যক্তির সম্মতি ছাড়া, সম্মতি ছাড়া একটু হলেও কি করে? স্থানান্তর করে, তাহলে সেই ব্যক্তি কি করেছে বলে গণ্য হবে? চুরি করেছে বলে গণ্য হবে। তাহলে এখানে বেশ কতগুলো উপাদান আমার মনে রাখতে হবে। একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তির দখল থেকে অস্থাবর, তাহলে দখল থেকে একটা, অস্থাবর সম্পত্তি একটা। অস্থাবর সম্পত্তি ওই ব্যক্তির কি ছাড়া? সম্মতি ছাড়া, অসাধু ভাবে, অসাধু ভাবে একটু হলেও কি করে? স্থানান্তর করে, তাহলে সেই ব্যক্তি কি করেছে বলে গণ্য হবে? চুরি করেছে বলে গণ্য হবে। অনুপের ব্যাগে একটা বই ছিল, অনুপ একটু ওয়াশরুমে গেছে, অনুপের ব্যাগ থেকে বইটা নিয়ে নিছি আমি, তাহলে আমি কি করেছি বলে গণ্য হবে? চুরি। কারণ অনুপের অনুপের যে বইটা আমি নিছি, বইটা কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। দখলে ছিল কার? অনুপের। অনুপের সম্মতি ছাড়া
অসাধুভাবে ওই জিনিসটা আমি নিয়েছি, তাহলে আমি কি করেছি বলে গণ্য হবে? চুরি করেছে বলে গণ্য হবে। তো চুরির সংজ্ঞাটা আমরা একটু পড়ে ফেলি, দেখেন। সাধারণত চুরি বলতে কারো অগোচরে বা অনুমতি ছাড়া কোনো জিনিস, আন্ডারলাইন করে অস্থাবর সম্পত্তি নিয়ে যাওয়াকে বোঝায়। দণ্ডবিধি 1860-এর 378 ধারায় চুরিকে সংজ্ঞায়িত করা হয়েছে। চুরির অপরাধ অস্থাবর সম্পত্তি যেমন টাকা, স্বর্ণালংকার ইত্যাদির সাথে সম্পর্কিত, অর্থাৎ স্থাবর সম্পত্তি যেমন জমি জমি চুরির অপরাধের সাথে সম্পর্কিত নয়। দণ্ডবিধির 378 ধারা অনুসারে যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির, দেখেন, দখলে থাকা, কি থাকা, দখলে থাকা অস্থাবর সম্পত্তি উক্ত ব্যক্তির সম্মতি ব্যতীত অসাধু উপায়ে গ্রহণ করার অভিপ্রায়ে উক্ত সম্পত্তি স্থানান্তর করে, তাহলে সেই ব্যক্তি কি করেছে বলে গণ্য হবে? চুরি করেছে বলে গণ্য হবে। এই সবগুলো অপাদান থাকা লাগবে। এর যে কোনো একটা যদি মিস হয়ে যায় তাহলে সেটা চুরি বলা যাবে না। ধরেন অনুপের বই আমি নিছি, অনুপের সম্মতি ছাড়াই নিছি, কিন্তু বইটা আমি পড়ার উদ্দেশ্যে নিছি, ভাবছি যে পরে অনুপরে বলে দিয়ে দিব, মানে আমার সরল বিশ্বাস ছিল। বলেন তো চুরি হয়েছে কিনা? চুরি হয় নাই, কারণ এই জায়গাতে আমার খারাপ উদ্দেশ্য ছিল না, অসৎ উপায় ছিল না, অসৎ উপায় ছিল না। উপাদান দেখেন, চুরির বিষয়বস্তু হতে হবে অস্থাবর সম্পত্তি, কোনো ব্যক্তির দখল থেকে উক্ত সম্পত্তি গ্রহণ করতে হবে, কোনো ব্যক্তির সম্মতি ব্যতীত গ্রহণ করতে হবে, অবশ্যই অসাধু উপায়ে গ্রহণ করতে হবে। আর চুরি সম্পূর্ণ হবে যদি সম্পত্তিটি সামান্য হলেও কি করা হয়, একটু হলেও স্থানান্তর কিন্তু করতে হবে। তাহলে চুরির ব্যাখ্যায়, মানে চুরির সংজ্ঞায় কতগুলো ব্যাখ্যা রয়েছে, আমরা ব্যাখ্যা একটু দেখি। ব্যাখ্যা এক, যে বস্তু মাটির সাথে সংযুক্ত সেই অস্থাবর সম্পত্তি চুরির বিষয়বস্তু হবে না। যে বস্তু কি মাটির সাথে সংযুক্ত সেটা কি করা যাবে না, চুরির বিষয়বস্তু হবে না। কিন্তু মাটি হতে বিচ্ছিন্ন হওয়া মাত্রই চুরির কি হবে, বিষয়বস্তু হবে। গাছ আছে মাটির সাথে, চুরি করা যাবে না, কিন্তু গাছ যদি কেটে ফেলেন তাহলে মাটি থেকে কি হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। ব্যাখ্যা দুই দেখেন, যে কাজ দ্বারা বিচ্ছিন্নকরণ সংগঠিত হয় সেই কাজ দ্বারা স্থানান্তর করা হলে তা কি হবে, চুরি হবে। ওই যে সেই কাজ বিচ্ছিন্নকরণ মানে যে কেটে ফেলা, ভেঙে ফেলা, নিয়ে যাওয়া, বা বিল্ডিং এর সাথে ইট আছে, যদি ইট গুলো ভেঙে নিয়ে যায়, বা বিল্ডিং এর সাথে অনেক জিনিসপত্র লাগানো আছে, নিয়ে ততক্ষণ পর্যন্ত সেটা স্থাবর সম্পত্তি, যখন ওই ভেঙে বিচ্ছিন্ন করা হবে তখন সেটা কি হবে, অস্থাবর সম্পত্তি। ব্যাখ্যা তিন দেখেন, যে ব্যক্তি কোনো উপায়ে কোনো জন্তুকে হাঁটায় সেই ব্যক্তি সেই জন্তুকে বা অনুরূপভাবে সৃষ্ট গতির ফলে উক্ত জন্তু কর্তৃক স্থানিত প্রত্যেক বস্তুকে স্থানান্তর করে বলে কি হবে, গণ্য হবে। জন্তু মানে বুঝেন তো, একজন ধরেন একটা কুকুর পালে, অনুপ দেখা গেল একবারই কুকুরের টোপ দিয়ে নিয়ে আসছে, ওই চকলেটের লোভ দিয়ে নিয়ে আসছে, তাহলে অনুপ কি করেছে বলে গণ্য হবে, চুরি করেছে বলে গণ্য হবে। কারো বিড়ালকে নিয়ে আসছে, জরুরি চুরি করেছে বলে গণ্য হবে। তাহলে এ হলো মোটামুটি যে কোনো বস্তু মাটির সাথে থাকলে সেটা স্থাবর সম্পত্তি, বা যখনই মাটি থেকে কি করা হবে, বিচ্ছিন্ন করা হবে, তখন সেটা কি হবে। তো উদাহরণে চলে আসি, দেখেন আমরা, যে জনির সম্মতি ছাড়া তার দখলতে অসাধুভাবে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে জনির জমিতে করিম একটি গাছ কাটে, অসাধুভাবে গাছ কাটছে, এক্ষেত্রে করিম কি করেছে বলেন, কি করেছে, চুরি। কি করেছে, চুরি। এখন তাহলে আমরা একটু চলে এসেছি যে নিজের সম্পত্তি চুরি করা যায় কিনা, নিজের সম্পত্তি চুরি করা যায় কিনা। অনুপ কিভাবে যায় নিজের সম্পত্তি চুরি, একটু বলেন তো। হ্যাঁ, আমি একটা ঘড়ি নষ্ট হয়েছে কিন্তু আমি দোকানে সারতে দিছি। সারার পরে কিন্তু ওই দোকানদারের থেকে আমি ওনার অ্যাবসেন্সে আমি ঘড়িটা নিয়ে আসছি। জি, তখন এটা আমারই সম্পত্তি কিন্তু তার দখল, এখানে মালিক বলে কোনো কথা নেই। জি, ধন্যবাদ। বিষয়টা খুবই সোজা। এভাবে বলা যেতে পারে যে যখন ওই যে অনুপ যে উদাহরণটা দিল, যে একজন একটা ঘড়ি উনি মেরামত করতে দিতে, তো উনি ঘড়িটা ওই দোকান থেকে দোকানদারের সম্মতি ছাড়া নিয়ে আসছে, তখন যদিও ঘড়িটা ওনার কিন্তু দখলে ছিল কার, দোকানদারের, কিন্তু তার তো সম্মতি, মানে সম্মতি সহ আনে নাই, অসম্মতিতে এনেছে এবং অসাধুভাবে, যে দোকানদারের ফি দিব না, নিয়ে যায়। বুঝতে পারছেন? কিন্তু যদি উদাহরণটা এরকম হতো যে অনুপ অমুকের কাছে একটা ইয়া ঘড়ি মেরামতের জন্য দিয়েছে, তো পরবর্তীতে ঘড়িটা যেদিন দেওয়ার কথা, তো সেই দিন অনুপ যাওয়ার পরে দোকানদারকে পাই নাই, এখন অনুপেরও তারা আছে, আর একটা কাজে কি আছে, তারা আছে। তো
তো এই মুহূর্তে অনুপ যে কয় টাকা পারিশ্রমিক হয়েছে সেটা যদি ওখানে রেখে আসে, কাউকে না বলে বা ওই দোকানে রেখে আসলো, আর ঘড়িটা উনি নিয়ে আসছে, এটা চুরি হবে কিনা বলে? এ জায়গা কি ছিল না, অসৎ উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য ছিল না। মানে যতক্ষণ পর্যন্ত আপনার উদ্দেশ্য কি আছে, সরল আছে, ততক্ষণ পর্যন্ত সেটা চুরি হয় নাই। অসৎ হয়ে গেলেই কি হয়ে যাবে, চুরি। তাহলে আমরা এটা বলতে পারি যে কোনো ব্যক্তি নিজের সম্পত্তিও চুরি করতে পারে। কোনো ব্যক্তি নিজের সম্পত্তি চুরির জন্য অভিযুক্ত হতে পারে, যেমন ক তার ঘড়ি দোকানের সার্ভিসিং এর জন্য রেখে আসে, পরবর্তীতে ক উক্ত ঘড়ি দোকানির সম্মতি ছাড়া কি যায়, নিয়ে যায়, এক্ষেত্রে ক চুরি, ঘড়ি চুরির জন্য দায়ী হবে, যদিও ক উক্ত ঘড়ির কি বলেন, মালিক। অর্থাৎ কোনো ব্যক্তিকে তার নিজের সম্পত্তি চুরি করার দায়ে দণ্ডিত করা যেতে পারে যদি সে অসাধুভাবে উক্ত সম্পত্তি যার দখলে আছে তার সম্মতি ব্যতীত তার দখলতে কি করে, গ্রহণ করে। একটা মজার জিনিস হলো যে হাজবেন্ড কখনো ওয়াইফের বিরুদ্ধে চুরির মামলা যদি করতে যান, এটা হবে না। কারণ ওয়াইফ কখনো হাজবেন্ডের সম্পত্তি কি করতে পারে না, চুরি করতে পারে না, যতক্ষণ পর্যন্ত একসাথে কি আছে, দাম্পত্য সম্পর্ক বিদ্যমান আছে। যখন যে এটা শুনি যে সোনা দানা নিয়ে যে বউ চলে গেছে, হ্যাঁ, কিন্তু তা ডিভোর্স তখন হয় না, তার আগেই চলে যায়, তখন কি হবে? এগুলা এগুলা চুরি হবে না? স্যার, কি বলেন? স্যার এই ওয়াইফ যদি বাড়ি আইসা সমস্ত গয়না পাটি যা ছিল সব বাপের বাড়ি লই জায়গা, পরে লয়ে তো গেছে, আরো টাকা পয়সাও ছিল, সব আপনি তো নিয়েছে, বিয়ে তারপর করেন নাই, এত জানলেন কিভাবে? চুরি করছে স্যার। যান ম্যাজিস্ট্রেটের কাছে করতে যান, বলবেন যে ওয়াইফের বিরুদ্ধে মামলা করা যায় না চুরির। ও আচ্ছা স্যার। হাজবেন্ডের বিরুদ্ধে করা যায় চুরির স্যার। সোনা নিয়ে গেছে। হাজবেন্ডের, ওয়াইফ হাজবেন্ড উভয়ের ক্ষেত্রেই একজন আর একজনের সম্পত্তি চুরি করা যায় না। আপনি ও চুরি না করে অন্য কিছু করতে পারেন, অন্য মামলা। দেখেন, চুরির ক্ষেত্রে অস্থাবর সম্পত্তিটির মালিকানা গুরুত্বপূর্ণ নয়, বরং কারো দখলতে অস্থাবর সম্পত্তিটি অসাধুভাবে তার সম্মতি ব্যতীত সম্পত্তিটি গ্রহণ করা হয়েছে কিনা তাই কি বলে গুরুত্বপূর্ণ বিষয়। চুরির ক্ষেত্রে যে ব্যক্তির সম্পত্তি চুরি করা হয়েছে তাকে প্রমাণ করতে হবে যে যে তার উক্ত সম্পত্তিতে কি ছিল, প্রকৃত দখল ছিল, মালিকানা প্রমাণ না করলেও চলবে। বিষয়টা যদি প্রশ্ন এভাবে আসে যে আমি, মানে ধরেন অনুপের, অনুপরে আমি 50,000 টাকা দিছি ব্যাংকে জমা দেওয়ার জন্য। এখন পথের মাঝ পথে যদি অনুপের কাছ থেকে ওই 50,000 টাকা একজন চুরি করে নিয়ে গেছে, অনুপ কি ওই 50,000 টাকা উদ্ধারের জন্য তার বিরুদ্ধে চুরি মামলা করতে পারবে কিনা বলে? এই জায়গা কি বলবে অনুপরে যে অনুপ আপনি এত টাকার মালিক কেমনে হলেন? এই জায়গায় আমার মালিকানা প্রমাণের কি নাই, প্রয়োজন নাই। দেখা দরকার যে আমার দখলে ছিল কিনা এবং আমার দখল থেকে ওই জিনিসটা কি নিয়ে নেওয়া হয়েছে। তাহলে চুরির আমরা যে সংজ্ঞা পড়লাম, চুরির সংজ্ঞা পড়লাম এতক্ষণ ধরে কত ধারায়, 378 ধারায়। এখন আমরা চলে আসি চুরির শাস্তি। দেখেন, দণ্ডবিধি 379 ধারা অনুযায়ী সাধারণত চুরির শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাবাস, যা 3 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা কি, উভয়। তাহলে চুরির 379 ধারায় চুরির সাজা কত, 3 বছর। 380 ধারা অনুযায়ী দেখেন, বসত বাড়ি, তাঁবু, জাহাজ ইত্যাদিতে চুরির শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাবাস, যা কত, 7 বছর হতে পারে এবং কি, অর্থদণ্ড। তাহলে সেম জিনিসটা যদি আপনি ঘরের ভিতরে করেন, তাঁবুর মধ্যে করেন, সাজা বেড়ে যাবে কত, 7 বছর এবং অর্থদণ্ড। দণ্ডবিধি 381 ধারা অনুযায়ী মালিকের দখলে, মালিকের দখলের সম্পত্তি ক্লার্ক বা চাকর কর্তৃক চুরির শাস্তি হলো, ক্লার্ক বা চাকর যদি তার দখলে থাকা যে কোনো সম্পত্তি সে যদি সেটা চুরি করে তাহলে তার সাজা কত, 7 বছর পর্যন্ত হতে পারে। দণ্ডবিধি 382 ধারা অনুযায়ী চুরি করার উদ্দেশ্যে, এটা গুরুত্বপূর্ণ, অনেকে এই ধারাটা বুঝেন না, চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটানো, আঘাত দান বা আটকানোর প্রস্তুতি নেওয়ার পরে অনুষ্ঠানের শাস্তি হলো সশ্রম কারাদণ্ড, যা 10 বছর পর্যন্ত হতে পারে। দেখি আনোয়ারুল হক সাহেব এই ধারাটার ব্যাখ্যা দেন তো, আমি তো ব্যাখ্যা দিব, আপনার কি মনে আছে দেখি। 382 অপরাধের একটা উদাহরণ দেন আনোয়ারুল হক সাহেব। চুরি করা নয়, তো ওরা একটা প্রস্তুতি নিয়েছে, তো তখন ধরা পড়ে যায়, তখন পারে আগুন ভাঙবে, তো পারে নেই, এই প্রস্তুতি চুরি হচ্ছে।
কিন্তু তার অপরাধ হলো 10 বছর নিতে হ্যাঁ। এই প্রস্তুতি নেওয়ার পর চুরি করছে, কিন্তু চুরি করার সময় কি কাউরে আঘাত করছে কিনা সেটা তো বলেন। আঘাত করছে কিনা, আঘাত করার দরকার নাই, শুধু কি করবে, শুধু প্রস্তুতি নেবে। অনুপ কি আপনি ওনার সাথে একমত? না চুরি করার সময় আঘাত করা লাগবে, ভালোভাবে বললেন। চুরি করার সময় কোনো প্রস্তুতি নেই বলতে পারবো। আঘাত মৃত্যু ঘটানো বা আঘাত করা লাগবে না? চুরি তো হ্যাঁ লাগবে না। বলেন। না স্যার, লাগবে না। লাগবে না। এই আলম ভাই লাগ- বলেন লাগবে না? ভালোভাবে বলেন। লাগবে। লাগবে। স্যার আঘাত না, করলেই তো দোষিত হয়ে যাবে স্যার। আঘাত করলে তো লোক আচ্ছা ভুইয়া সাহেব, আঘাত করলে তো আর সেটা আর চুরি থাকে না, আঘাত করলে সেটা পরবর্তীতে হয়ে যাবে না আর এক অপরাধ হয়ে যাবে না। তো এই জায়গায় আপনি প্রকৃতপক্ষে যে কাজটা করছেন, যে আপনি মৃত্যু ঘটানোর প্রস্তুতি নিছেন, যে বাই চান্স যদি আমি চুরি করতে যাইয়া ধরা খাই, তাহলে অমুক রে আঘাত করে চলে আসবো বা মৃত্যু ঘটায় চলে আসবো, বা দড়ি নিয়ে গেছেন। তো অ্যাকচুয়ালি এই জায়গায় মৃত্যু চুরি করতে গিয়ে ঘটানো নাই, আঘাত করা হয় নাই, বা আটকানো কি হয় নাই, জাস্ট কি নেওয়া হয়েছিল, প্রস্তুতি। খুব সোজা। আপনাদের বহুবার একটা ক্লাস টেস্টে একটা প্রশ্ন আমি বহুবার প্রিলিমিনারিতে দিতাম। সেটা হলো যে ধরেন একজন ব্যক্তি সে ফার্ম গেট ওভারব্রিজে সে ইয়া করে পকেট মারে। তো সে তার 3 বন্ধুরে সেট করে রাখছে যে তুমি ওভারব্রিজের গোড়ায় থাকো, আর একজন সেদান পয়েন্টের সামনে থাকো, আর একজন ওভারব্রিজের মাথায় থাকো। যদি আল্লাহ না করুক আমি যদি ধরা পড়ি, তাহলে আমার এই জায়গাতে কি নিয়ে যাবা? তারাই নিয়ে যাবা। কি বলেন? তারাই নিয়ে যাবে। এখন আপনি বলতে পারেন যে স্যার এটা 382 কেমনে হয়? হ্যাঁ, ওই যে ওনার যদি চোরে যদি কেউ ধরে, তাহলে ওই যে তারে জোর আঘাত টাঘাত যাই হোক না কেন, তারে কি করে নিয়ে আসবে? সারাইয়া নিয়ে আসবে, আটকায় আঘাত করে যাই হোক না কেন, ওই 3 জনের কি করে নিয়ে আসবে? সারাইয়া নিয়ে আসবে। তার মানে সে আটকানোর একটা প্রস্তুতি নিয়ে বা আঘাতের একটা প্রস্তুতি নিয়ে কি করতেছে? চুরি করতেছে। তাহলে এই ক্ষেত্রে সে দণ্ডিত হবে কত ধারায়? 382 ধারা। এখন এই 382 ধারা অনেকে ভুল ব্যাখ্যা, অধিকাংশ ভুল ব্যাখ্যায় যে আলম ভাই ওই ফাঁদে পা দিছে, সেটা হলো অনেকে ভাবে যে চুরি করতে গিয়ে বোধহয় মৃত্যু ঘটাইছে, বা চুরি করতে গিয়ে বোধহয় আঘাত করছে। চুরি করতে গিয়ে যদি মৃত্যু ঘটায়, আঘাত দেয় বা আটকায়, সেটা চুরি থাকে না, সেটা হয়ে যাবে দস্যুতা। হ্যাঁ, ডাকাতিও হতে পারে যদি 5-এর অধিক লোক থাকে। আচ্ছা, তো যাই হোক, তাহলে 379, 80, 81, 82 এই 4টা ধারা সাজা একটু বলেন তো অনুপ। তোমার ক্ষেত্রে হচ্ছে 379। 3 বছর শাস্তি এবং আর 380 হচ্ছে যদি তাঁবু বা ঘর বা এই ধরনের এসে চুরি করে তাহলে ওটা 7 বছর অর্থদণ্ড সাজা। আর 381 হচ্ছে যদি ক্লার্ক বা কর্তৃক কোনো চুরি হয় বা চাকর কর্তৃক, তাহলে 7 বছর শাস্তি বা অর্থদণ্ড হবে। আর 382 যদি চুরি করার উদ্দেশ্যে কোনো আঘাত বা মৃত্যু এই ধরনের প্রস্তুতি নেয়, তাহলে এটা এই সশ্রম 10 বছর হবে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে এখন আমরা চলে আসি, আশা করি বুঝতে পারছেন যে চুরি কি, চোরাই মাল কি, এটা আমরা পরে আসতেছি। আপাতত বলপূর্বক গ্রহণ বা এক্সটর্শন বা চাঁদাবাজি আসলে কি? বলপূর্বক গ্রহণ, এটারে ইংরেজিতে কি বলে? এক্সটর্শন। আর বলপূর্বক গ্রহণের আর এক নাম হচ্ছে কি? চাঁদাবাজি। তো বলপূর্বক গ্রহণ আসলে চুরি এবং দস্যুতার একটি মধ্যবর্তী পর্যায়ের একটা অপরাধ হলো বলপূর্বক গ্রহণ, মানে চুরির উপরে আর আর হলো দস্যুতার দস্যুতার কি মাঝখানে। নিচে, এরকম মাইজে ভাই নাকি মেজো ভাই। তো তাহলে 383 ধারায় বলপূর্বক গ্রহণের সংজ্ঞা দেওয়া হয়েছে। বলপূর্বক গ্রহণ বিষয়টা কি, আমি যদি একটু আপনাদের মানে সংজ্ঞা পড়ার আগে একটু নিজের ভাষায় বুঝাই, যে যখন আপনি কাউরে কোনো ক্ষতির ভয় দেখাবেন, মৃত্যুর ভয় দেখাবেন বা আঘাতের ভয় দেখাবেন, ভয় দেখাইয়া তার কাছ থেকে কোনো মূল্যবান জামানত সম্পত্তি যদি নিয়ে নেন। এখন বলতে পারেন যে এটা দস্যুতা কেন হলো না? এই ভয়টা আপনি দেখাইছেন দূরবর্তী, কি বলেন, দূরবর্তী। কিরকম? আমি আনোয়ারুল হক সাহেবরে বলছি যে আনোয়ারুল হক সাহেব 1 মাসের মধ্যে আপনি এত টাকা দিবেন,
এত টাকা যদি না দেন তাহলে কিন্তু আপনার এই ক্ষতি করা হবে, অনলাইনে আপনার নামে কুরুচিপূর্ণ তথ্য ছেড়ে দেওয়া হবে। এবং উনি টাকাটা কি আমি সাথে সাথে দিচ্ছে উনি, আর ভয় কি তাৎক্ষণিক দেখাইছি যে এখনই দেওয়া লাগবে, তো তাহলে এবং উনি যদি ওই ভয় পেয়ে ঠিকই কিছুদিন পরে এত টাকা দিয়ে দিছে, এটাই হলো কি বলেন বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজি। অর্থাৎ এখানে কোনো ভয় থাকবে, হতে পারে সেটা ক্ষতির ভয়, হতে পারে সেটা আঘাতের ভয়, হতে পারে সেটা কি মৃত্যুর ভয়, এবং এই ভয় থাকবে এবং ভয়ের সাথে সাথে অপরপক্ষ যারে ভয় দেওয়া হলো সে কি দিবে, মূল্যবান জামানত বা সম্পত্তি সে প্রদানে তারে প্ররোচিত করবে এবং সে দিয়ে দিবে, তখনই সেটা হয়ে যাবে চাঁদাবাজি অথবা বলপূর্বক। বিল্ডিং এর কাজ চলতেছে, একদল লোক গিয়ে বললো যে এখানে যদি কাজ করতে হয় এত টাকা দিতে হবে, নাইলে এই কাজ বাজ বন্ধ করে দিব, এবং ঠিকই ভয় পেয়ে কিছুদিনের মধ্যে এত টাকা তারা দিল, এটাই কি বলেন চাঁদাবাজি। আচ্ছা একটু পড়ি। 383 ধারায় বলপূর্বক গ্রহণের সংজ্ঞা দেওয়া হয়েছে। 383 ধারার মধ্যে যদি কোনো ব্যক্তি গোল দেবেন ভয় দেখিয়ে বা অসৎ উপায়ে প্ররোচিত করে অন্য ব্যক্তির নিকট থেকে স্থাবর বা অস্থাবর, বললেন স্থাবর বা কি অস্থাবর, চুরির বিষয়বস্তু কি ছিল অস্থাবর, আর এই বলপূর্বক গ্রহণ চাঁদাবাজির বিষয়বস্তু কি স্থাবর বা অস্থাবর সম্পত্তি গ্রহণ করে, তাহলে উক্ত ব্যক্তি কি করেছে, উক্ত গ্রহণ বলপূর্বক গ্রহণ বলে। ঠিক আছে। বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃত ব্যক্তিকে অন্য কোনো ব্যক্তিকে ক্ষতির ভয়ে রাখে, তবে ক্ষতির ভয়টি আন্ডারলাইন করেন, কি হবে দূরবর্তী। দূরবর্তী মানে কি বুঝাইছে, 5 ফিট 6 ফিট 1 মাইল 10 মাইল, কত দূর, হ্যাঁ ওরকম। কত দূর বলেন, দূরবর্তী মানে কত দূর। বিরক্তি বলতে স্যার এটা বুঝতে দূরবর্তী বলতে বোঝায় ক্ষতিটা এই মুহূর্তে করতেছে না, ক্ষতিটা কি পরে এই মুহূর্তে করতেছে না, বললাম যে 1 মাসের মধ্যে দিবা বা এতদিনের মধ্যে দিবা, আর যদি বলতাম যে এই মুহূর্তেই দিবা, এটা দূরবর্তী হতো না, এটা হয়ে যেত কি তাৎক্ষণিক। আচ্ছা, তো যে ব্যক্তিকে ভয়ে রাখা হয়েছে তাকে উপযুক্ত ব্যক্তি অসাধুভাবে কোনো সম্পত্তি বা মূল্যবান জামানত অর্পণ করতে প্ররোচিত করবে, যেমন ভয় দেখিয়ে দান বা চাঁদা বা মূল্যবান জামানত কি করা, আদায় করা। তাহলে এখন আমরা চলে আসি বলপূর্বক গ্রহণের উপাদান। উপাদান খুবই সোজা, যে অভিযুক্ত ব্যক্তি অবশ্যই কোনো ব্যক্তিকে কিসের ভয় রাখবে, ক্ষতির ভয় রাখবে, আর যে ব্যক্তিকে ক্ষতির ভয় রাখছে তারে কোনো সম্পত্তি মানে প্রদানে কি করবে, প্ররোচিত করবে। সম্পত্তিটা হতে পারে স্থাবর অথবা অস্থাবর, আর প্ররোচনা অবশ্যই কিভাবে হতে হবে, অসাধুভাবে হতে হবে। অন্য কথায় বলা যায় যে বলপূর্বক গ্রহণ অপরাধ সংগঠনের জন্য 2টি শর্ত অবশ্যই পূরণ করতে হবে, এক ক্ষতির ভয়, আর 2 কি সম্পত্তি অর্পণ। উদাহরণ করি, করিম কবিরকে ভয় দেখায় যে 2 লক্ষ টাকা না দিলে তার নামে অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দিবে। কবির করিমকে 2 লক্ষ টাকা দেয়, এই ক্ষেত্রে করিম কি করেছে, বলপূর্বক। এখন আমরা চলে আসি শাস্তি। তাহলে বলপূর্বক গ্রহণের শাস্তি দিছে মানে সংজ্ঞা দিছে কত দ্বারাই, 383। বলপূর্বক গ্রহণের শাস্তি দেখেন 384 দ্বারাই বলেছে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কাছ থেকে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি বলপূর্বক গ্রহণ করে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ক্ষতির ভয় রেখে, এটা একটু লেখেন, ক্ষতির ভয় রেখে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ক্ষতির ভয়ে রেখে উক্ত ব্যক্তির কাছ থেকে, এটা হবে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ক্ষতির ভয়ে রেখে অপর মানে ওই ব্যক্তির কাছ থেকে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি বলপূর্বক গ্রহণ করে, তাহলে সেটা যে কোনো বর্ণনার কারাবাস যা কত 3 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা অভয়দণ্ডে দণ্ডিত হতে পারে। তাহলে উপরে যে উদাহরণটা করলাম যে একজন আরেকজনকে ক্ষতির ভয় রাখছে না, কয় লক্ষ টাকা চাইছে, 2 লক্ষ টাকা, তার 2 লক্ষ টাকা একটা কিসের ভয়, 2 লক্ষ টাকা কিসের ভয়, ক্ষতির ভয়। ভুইয়া যেন কবে দাঁত দিছিলেন, হ্যাঁ তা তো ভুলে গেছি, এই যে আপনারে দেখে আবার মনে উঠছে। দেখেন তাহলে কিসের ভয় রাখছে, ক্ষতির ভয়। আচ্ছা তাহলে, এবং উপরে যে উদাহরণটা দিলাম তাহলে এখানে ক্ষতির ভয়ে আছে কত কত বছর, 3 বছর অর্থদণ্ড বা উভয়দণ্ড। আচ্ছা 384 সাথে আমরা পড়বো 300 কত জানেন, 83, যে 83 এখানে লেখাই আছে জোড়াই জোড়াই 384 আর কত 386। 386 দ্বারা অনুসারে গোল দিবেন মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রেখে বলপূর্বক গ্রহণের শাস্তি হলো
যে কোনো বর্ণনার কারাবাস, যা কত 10 বছর পর্যন্ত হতে পারে, এবং সেই সাথে কি অর্থদণ্ড। মানে আপনি একজনকে ভয় দেখাইছেন যে আমারুল হক সাহেব 1 মাসের মধ্যে আপনি যদি আমার এত টাকা না দেন আপনার মৃত্যু ঘটাবো বা আপনার হাত কেটে ফেলবো। তাহলে ওনারে যে ভয়ে রাখছিলাম, এই ভয়টা কি ভয়? মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়। এবং ভয় অনুসারে উনি সেটা কি করেছে, ওই টাকা পয়সা দিয়ে দিছে। তাহলে সেই ক্ষেত্রে সাজা হবে যে কোনো বর্ণনার কত 10 বছর পর্যন্ত হতে পারে, এবং সেই সাথে হচ্ছে কি বলেন, অর্থদণ্ড। তো এজন্য তাহলে মৃত্যু বা গুরুতর আঘাত আমরা এভাবে বলতে পারি যে মৃত্যু বা গুরুতর আঘাত ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে চাঁদাবাজির সাজা কত? 384-তে কত? 3 বছর। আমি যদি বলি যে যদি বলে যে গুরুতর, তোমাকে একজন ব্যক্তিরে বললাম যে মানহানিকর বক্তব্যের ভয় দেখায় তার কাছ থেকে চাঁদাবাজি করলাম, বা তারে একটা ঘুষি দেওয়ার ভয় দিয়ে চাঁদাবাজি করলাম, বা ধরেন অন্য কোনো যে কোনো যেটা মৃত্যু বা গুরুতর আঘাত ছাড়া, তাহলে সেই ক্ষেত্রে চাঁদাবাজির শাস্তি হচ্ছে 384-তে কত বছর? 3 বছর। আর মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় রাইখা যদি কারো কাছ থেকে বলপূর্বক কিছু গ্রহণ করা হয়, তাহলে সাজা কত? 10 বছর, এন্ড সেই সাথে হচ্ছে ফাইন। এবার সংসারে যেগুলো যে আটক করে ধরে নিয়ে যায়, কোনটা? পাঁচটা আটক করে কয় যে এত টাকা দেয়া লাগে। ওটা কি চাঁদাবাজি হলো? কি হচ্ছে? সেই জায়গা তো বাচ্চা আটক করে যদি নিয়ে যায়, ওটা কি চাঁদাবাজির মধ্যে পড়ে কিনা বলেন? আপনি চাঁদাবাজির সাথে মিলান। চাঁদাবাজি স্যার বাসা আটক করে নিয়ে যাবো স্যার, এটা পড়ে না স্যার? যে টাকা না দিলে তোমার হ্যাঁ, বাচ্চারা স্কুল থেকে তুলে বাচ্চা নিয়ে আটক যাবো। করে নিয়ে যাব সেটা বলা যায় জি যে স্যার। তুমি যদি এত টাকা না দাও তাহলে তোমার বাচ্চারা কিন্তু যেখানে রাস্তাঘাটে পাওয়া যাবে আটক করে কি নিয়ে যাওয়া হবে। কিন্তু বাচ্চা যদি অলরেডি নিয়ে যান তাহলে সেটা কিন্তু চাঁদাবাজি না, সেটা আলাদা, হয়েছে সেটা পরে আসবে। দেখেন, তাহলে আমরা চলে আসি ধারা 385, বলপূর্বক গ্রহণের জন্য কোনো ব্যক্তিকে ক্ষতির ভয়ে রাখার শাস্তি। এখনো বলপূর্বক গ্রহণ করেন নাই, মাত্র কিসে রাখছেন? মাত্র হুমকি দিচ্ছেন যে তুমি যদি 2 লক্ষ টাকা না, আনোয়ারুল হক সাহেব 2 লক্ষ টাকা না দিলে ফেসবুকে আপনার অশ্লীল ছবি ছেড়ে দেব। এই হুমকি আনোয়ারুল হক সাহেবের মাত্র দেয়া হয়েছে। যদি হুমকি দিয়ে ওনার কাছ থেকে টাকা আদায় করা হতো তাহলে মামলা হতো কততে? 384-তে। আর মাত্র হুমকি দেওয়া হয়েছে, এই মুহূর্তে যদি উনি মামলা করেন তাহলে মামলাটা করতে হবে কততে? 385-তে। তাহলে এই ক্ষেত্রে সাজা দেখেন বেশি। যে কোনো বর্ণনার কারাবাস যা কত 14 বছর পর্যন্ত হতে পারে, এবং যা কয় বছরের নিচে হবে না, 5 বছরের নিচে হবে না। এখন আপনাদের অনেকের একটা বিষয় যে বলেন যে যদি অপরাধটা সংঘটিত হয়ে যাইতো তাহলে 84-তে সাজা কত? 3 বছর। যদি সম্পূর্ণ হয়ে যেত, মানে আনোয়ারুল হক সাহেবের কাছ থেকে টাকা কি নিয়ে যাওয়া হতো, কিন্তু এখানে তো টাকা নেয় নাই, তার আগেই উনি মামলা করলে, তাহলে এই জায়গায় সাজার পরিমাণ কি বেশি, 14 বছর পর্যন্ত হতে পারে, তবে 5 বছরের কম হবে না। এখন আপনাদের যুক্তি কি, তো বেশি হলো কেন? ভয়, মানে এই জায়গায় বেশি হলো কেন? স্যার ওই যে যে টাকাটা মনে করেন অলরেডি নিয়ে ফেলছে, ওটা তো কি ক্ষতি হতে পারতো আমি জানি স্যার। আর এই জায়গায় কি ক্ষতি অ্যাকচুয়ালি এবার করবে স্যার, এটা আমি জানি না। এই জন্য স্যার আমি তো বিভিন্ন ধরনের ক্ষতির ভয় আমি স্যার পাইতে পারি, এই জন্য বেশি স্যার। আপনি বলেন যে কিছু বলেন কি জানি আপনার স্যার, মত। এটা তো বুঝতেছি না। জানি স্যার বেশি, কিন্তু মনে করে টাকা সাদা নিছে না, তারপরও বেশি আর নিলে কম, এটাই অযৌক্তিক মনে হইতেছে স্যার। এটা 309 এর লগে ধইরা লন। 9 ব্যতিক্রম, যা বেশি একটা লোক এটা ঠিক আছে। ওই রকম ধইরা নেন। ব্যতিক্রম নাই। আর একটু গুরুতর অপরাধ, তাই জি, বিষয়টা বলা যেতে পারে। আমি কতগুলা ধরেন কিছু কিছু বিষয় আছে যা ঘটে গেলে অপরাধ না, কিন্তু না ঘটার আগে অপরাধ, বা না ঘটার আগে সাজা আরো বেশি। আমি আপনাদের একটা বলি, ধরেন বাল্য বিবাহ কি নিষিদ্ধ, বাল্য বিবাহ করা যাবে না, কিন্তু বাল্য বিবাহ যদি একবার হয়ে যায় সেটা কিন্তু নিষিদ্ধ না, জানেন?
বাল্য দুইজনের ধরেন ওয়াইফের বয়স কম বা হাজবেন্ডের বয়স কম, যদি এই অবস্থায় যদি জানে, ওই আইন শৃঙ্খলা বাহিনী জানলে কিন্তু সাথে সাথে যারা বিয়ে শাদীর সাথে জড়িত তাদের কি নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে, এবং ওই বিয়েটা আর হবে না। কিন্তু যখন বিয়ে ঘটে গেছে তখন কিন্তু বিয়ে আর অবৈধ হচ্ছে না। বুঝতে পারছেন? ঠিক একই ভাবে ধরেন হিন্দু আইনে একটা টার্ম আছে ফ্যাক্টাম ভ্যালেট। অনুপের তো ভুলে গেছেন মনে হয়, মনে আছে? জীবনে শুনছেন নাকি? আচ্ছা, ফ্যাক্টাম ভ্যালেট একটা টার্ম আছে। বিষয়টা হলো এরকম এরকম যে কোনো বিয়েতে যদি আহ, ইয়া করা হয়, যে ওনাদের যে রীতিনীতি রিচুয়াল গুলা আছে আর কি, এগুলা যদি ধরেন কারো অভিভাবকদের অনুমতি নাই, বিশেষ করে ধরলাম যে কনের অভিভাবকদের বা বরের অভিভাবকদের কি নাই, অনুমতি নাই, কিন্তু তাদের বিয়ে যদি একবার তারা করে ফেলে, তাহলে আর সেটা কি হবে না, অবৈধ হবে না। একমাত্র পুত্রকে দত্তক দেওয়া যায় না, কিন্তু দত্তক যদি একবার কি দিয়ে ফেলে, তখন আর সেটা কি হবে না, অবৈধ হবে না। তাহলে এই কারণে যে ঘটনা যখন ঘটে গেছে তখন সাজার পরিমাণ কি বলেন, কম। আর যখন এখনো ঘটে নাই, ঘটার সম্ভাবনা আছে, মাত্রই ভয়ে রাখছে, এই ক্ষেত্রে সাজা আরো বেশি দেওয়া হয়েছে। জি। তো তাহলে আমার মনে রাখতে হবে, যদি ক্ষতির ভয়ে রাখে আহ, তাহলে ক্ষতির মানে বলপূর্বক গ্রহণের জন্য ক্ষতির ভয়ে রাখছে, তাহলে সাজা 14 বছর পর্যন্ত হতে পারে, তবে কয় বছরের কম হবে না, 5 বছরের কম হবে না। আর 86-র মতো আর একটা হচ্ছে কত, 87। এই যে দেখেন 387 ধারা অনুযায়ী বলপূর্বক গ্রহণের জন্য কোন ব্যক্তিকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রাখার শাস্তি। আগেরটা বলছিলাম ক্ষতির ভয়ে, আর এই জায়গায় বলছি মৃত্যু, হত্যা করব বা গুরুতর আঘাত করব, এই ভয়ে রাইখা যদি তারে চাঁদাবাজি করার করার উদ্দেশ্যে কেবল ভয়ে রাখছে, এই মুহূর্তে কি আনোয়ারুল হক সাহেব যদি মামলা করে দেয়, মামলাটা হবে কত দাঁড়ায়, 387 দাঁড়ায়। সাজা দেখেন যাবজ্জীবন কারাবাস, এবং যা কয় বছরের নিচে হবে না, 7 বছরের নিচে হবে না। তাহলে অনুপ বলেন 384 আর 86 আর 385 আর 87-র ভিতরে পার্থক্য কি অনুপ? 384 তো যে ঘটনা যে ঘটে ঘটে গেছে বা এই ধরনের, আর 386 ছিল মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়। হ্যাঁ, এটা দেখাইয়া যদি আহ কি করা হয়, তখন পার্থক্য হলো এখানে ঘটে গেছে, এখানে ঘটে গেছে। কোনখানে ঘটে গেছে কোনখানে ঘটে নাই, বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন। 384 আর হলো 386-তে হচ্ছে হলো যে মৃত্যু। ঘটে নাই, 386-তে ঘটে নাই। তো ঘটে নাই কোনটাই বলেন। হচ্ছে তো 385। আচ্ছা, আনোয়ারুল হক সাহেব বলেন, পারবেন ব্যাখ্যা দিতে? 84 আর 83 আর 85 87 তো আমরা দুই জোড়া আলাদা আলাদা করছি, এই পার্থক্য কি? গতির ভয় থাকে, ঘটনা ঘটাই করছে। হুম। আর শেয়ার হিট হলো মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় থাকে, ঘটনা ঘটাবে এই আতঙ্ক করছে। যদি চিন্তা থাকে না তাহলে না, ভালোভাবে দেখেন হলো কি, 83-তে ঘটাবে না, 84-তেও ঘটাইছে, 86-তেও ঘটাইছে। 84-তে চাঁদাবাজিটা সম্পন্ন হয়েছিল যে ভয় রেখে, ক্ষতির ভয়, আর 86-তে চাঁদাবাজিটা সম্পন্ন হয়েছিল মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়। বুঝতে পারছেন? এবার 85 আর 87 বলেন। 85 হলো স্যার গল্প ধরনের জন্য তার মানে ক্ষতি ভয় আছে। এটা 84-র সাথে 85-র পার্থক্য কি বলেন? কিন্তু এই শীত প্রধান পার্থক্য স্যার পূর্বস্থ ঘটনা ঘটে, আর এখানে হলো ভয় আছে। 84-তে ভয় দেখাইছে, ক্ষতির ঘটনা ভয় ঘটবে দেখাইছে, কেন সে স্যার? টাকা পয়সাও দিয়ে দিচ্ছে। আর 85-তে হলো শুধু কি দেখাইছে, ভয় দেখাইছে, টাকা পয়সা এখনো দেয় নাই। ঠিক আছে। 86-তে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখে টাকা পয়সা নিয়ে নিছে। 87-তে শুধু মৃত্যু বা গুরুতর আঘাতের কি দেখাইছে, ভয় দেখাইছে, এখনো পুরোপুরি নেয় নাই। বুঝতে পারছেন? তাহলে গুরুতর কোনটা, 84 86 না 85 87? 85 আর 87। জি।
যদি আপনি নিয়ে ফেলেন, এরপরে দেখবেন যে এই সম্পত্তিটা কোন ধরনের ভয় দিয়ে যাচ্ছে, যদি দেখেন না সাধারণ একটা কীর্তিগুলো দিয়ে ভয় দিয়ে দিচ্ছে, তাহলে কিছু প্রশ্ন করতে হবে। আর যদি দেখা যায় না, তাহলে বিস্কুট দুটি দুপুরে দাঁড়িয়ে থাকবেন, তারা আপনার কিছু পায় তার মা ফেলাই দেবেন, তাহলে 87 সদস্য আসে চলে যাবে, তো সম্পত্তিটা দিয়ে ফেলাইছে আর 85 তে যাবে তখন তখন গভীর ভয়ে রাখছে, কোন ধরনের ভয়ে রাখছে সেটা বুঝতে হবে। এই আমি যদি আলম ভাই আপনাকে বলি যে আপনি একটু আমাদের চুরি আর তাহলে এই যে যে চাঁদাবাজি বা বলপূর্বক গ্রহণ, এই দুইটার ভিতরে আপনি আপনার দৃষ্টিতে কি কি পার্থক্য পান, শুধু পয়েন্ট গুলা বলেন। চুরি কি প্রথমত খারাপ হয় ইসলামের সম্পত্তি, হুম। আর অল্প গ্রহণের স্থাপনা হয় স্থাপনা বয়সের ব্যক্তি হতে পারে। আচ্ছা, তারপর তারপরে চুরির ক্ষেত্রে মানে সম্পত্তি ছাড়া দিতে হবে, আর অল্প গ্রহণের প্রতি এই ক্ষেত্রে কোনো কি নাই, কি নাই? সম্পত্তি ভালো নাই করে দেবা বাবা, করে দেবা, করে দেবা। কোনো উল্লেখ নাই। কিন্তু আমাদের কথা উল্লেখ নাই, উল্লেখ থাকার না থাকা আপনি টের পান না? সম্মতি আছে না না আছে বলেন। আর কিসে কিসের পার্থক্য হয় বলেন, আমি অনেকগুলো তো বলে দিই, সেগুলো কি কি বলেন। উনি বলুক, উনি বলুক, ওনারা বলুন, জোর করে যদি সম্পত্তি ওনারে বলে, ওনারে বলতে দেন। আপনি তো দুইটা বললেন পার্থক্য, আর হয় না? ওই ক্ষেত্রে তো যতটুকু গ্রহণ করা লাগে, কিন্তু না, প্রশ্ন বুঝবেন একটা পার্থক্য বলতে বলুন। যে মিলের আর গণতন্ত্র গ্রহণের ক্ষেত্রে দূরবর্তী মানে যতটুকু প্রকার লাগে ওই ক্ষেত্রে। আর কি কি পার্থক্য আছে তাই বলেন। আর এখন পার্থক্য আছে। হ্যাঁ, আর তারপরে সংখ্যাগত পার্থক্য আছে, লোক আছে, হ্যাঁ, উদাহরণগত পার্থক্য আছে। জি, সেইগুলা বলেন যে ধারাগত হয়, উদাহরণগত হয়, তারপরে সম্পত্তিগত হয়, লঘুতর গুরুতর হয়, ইংরেজি প্রতিশব্দ হয়, তারপরে আপনার শাস্তিগত হয়, অনেক কিছুই তো আছে। জি, সম্মতি নিয়ে হয়। আচ্ছা, তো তাহলে আশা করি আমরা চুরি আর বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজি বুঝতে পেরেছি। এখন যেটা পড়বো সেটা দেখেন, সেটা হলো দস্যুতা বা ছিনতাই বা রবারি। দস্যুতা বা ছিনতাই বা রবারি। চুরি আর বলপূর্বক গ্রহণের বড় ভাই হলো দস্যুতা বা ছিনতাই বা রবারি। অর্থাৎ দস্যুতাতে হয় চুরি থাকে, অথবা কি থাকে, বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজি। সহজ থিওরি, আপনি চুরি করতে গিয়ে বা চাঁদাবাজি করতে গিয়ে যদি তিনটা কাজ করেন, তাহলে সেই চুরি বা সেই বলপূর্বক গ্রহণ ছিনতাই বা দস্যুতায় পরিণত হবে। কি কি? মৃত্যু, আঘাত আর বেআইনি বাধা। মৃত্যু, আঘাত আর কি বলেন? বেআইনি বাধা। আপনি যদি চুরি করতে গিয়ে কারো মৃত্যু ঘটান, এটা কি হয়ে যাবে? দস্যুতা। চুরি করতে গিয়ে যদি কারো আঘাত দেন, কি হয়ে যাবে? দস্যুতা। চুরি করতে গিয়ে যদি কারো বেআইনি ভাবে বাধা দেন, হয়ে যাবে কি? দস্যুতা। ঠিক একই ভাবে যে চাঁদাবাজি করতে গিয়ে যদি কাউরে মৃত্যু ঘটান, কি হয়ে যাবে? দস্যুতা। চাঁদাবাজি করতে গিয়ে যদি কাউরে আঘাত দেন, কি হয়ে যাবে? দস্যুতা। চাঁদাবাজি করতে গিয়ে যদি কাউরে বাধা দেন, হয়ে যাবে কি? দস্যুতা। তাহলে আপনি বলতে পারেন যে স্যার, যে তাহলে চাঁদাবাজি আর ছিনতাইয়ের মধ্যে পার্থক্য কি? চাঁদাবাজি হলো, আনারুল হক সাহেবকে বলা হলো 1 মাসের মধ্যে টাকা দিবেন, 1 সপ্তাহের মধ্যে টাকা দিবেন, নাইলে আপনাদের মানে কুচ্চারণ হবে আপনার নামে ফেসবুকে। এটা হলো চাঁদাবাজি। আর দস্যুতা হলো যে এই মুহূর্তে টাকা দিতে হবে, টাকা এই মুহূর্তে দিতে হবে, বা এই জায়গায় উনার মৃত্যু ঘটানো হয়েছে, আঘাত করা হয়েছে, অথবা কি বেআইনি বাধা দেওয়া হয়েছে, তখনই এই চাঁদাবাজিটা হয়ে যাবে কি? দস্যুতা বা ছিনতাই। অর্থাৎ দস্যুতার মধ্যে হয় চুরি থাকবে, না হলে কি থাকবে? বলপূর্বক গ্রহণ থাকবে। একটু পরে দেখেন। এবং এই দস্যুতা যদি আপনি বুঝে থাকেন, দস্যুতা বুঝলে ডাকাতিও বুঝবেন। দস্যুতায় সর্বোচ্চ সংখ্যা হলো 4 জন। দস্যুতা
সর্বোচ্চ সংখ্যা কয়জন? চারজন। আমাদের দণ্ডবিধিতে একটা অপরাধ আছে যে অপরাধের সর্বোচ্চ সংখ্যা দেওয়া আছে অপরাধীদের, সেই অপরাধটা হলো কি? দস্যুতা। এক থেকে কয়জন? চারজন। আর যখন দস্যুতাটা 5 বা ততোধিক ব্যক্তি মিলে করবে, তখন সেই দস্যুতাটা হয়ে যাবে কি? ডাকাতি। অর্থাৎ দস্যুতা এবং ডাকাতির মধ্যে কিসের পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নেই, সেটা কি? সংজ্ঞাগত পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নাই। সংজ্ঞাগত না, সংখ্যাগত, নাকি? সংখ্যাগত। দেখেন, তাহলে আমরা একটু আগে দস্যুতা বা চিন্তাই করি। দস্যুতা হলো চুরি বা বলপূর্বক গ্রহণ থেকে মারাত্মক ধরনের অপরাধ। প্রত্যেক দস্যুতায় চুরি বা বলপূর্বক গ্রহণ থাকে। দণ্ডবিধি 390 ধারা অনুযায়ী যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিগণ চুরি বা বলপূর্বক গ্রহণ সংগঠন কালে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা সংগঠন করে বা করার চেষ্টা করে, দেখেন, মৃত্যু ঘটায়, আঘাত করে, বেআইনি বাধা দেয় অথবা এগুলা দেওয়ার কি করে? চেষ্টা করে, তখন উক্ত চুরি বা বলপূর্বক গ্রহণ কিসে পরিণত হয়ে যায়? দস্যুতায় পরিণত হয়ে যায়। আপনি একজনের পকেট মারতে গেছেন, পকেটে হাত ঢুকাইছেন, হাত ঢোকানোর পরে সে আপনার হাত ধরে ফেলছে এবং তারে আপনি ঠেলা দিয়ে দৌড় দিচ্ছেন মানি ব্যাগ নিয়ে, কি করেছেন বলেন? দস্যুতা। যদি সে টের না পেত তাহলে কি হতো? চুরি। ধরেন তার পকেটে হাত দিয়েছেন, মানি ব্যাগ পান নাই, কিন্তু সে আপনার হাত ধরে ফেলছে এবং আপনি ঠেলা দিয়ে দৌড় দিচ্ছেন, চুরির চেষ্টা, তবু এটা কি হয়ে যাবে? দস্যুতা। কারণ তারে আপনি কি দিচ্ছেন? আঘাত করছেন। বুঝেন কিনা? একজন রাস্তা দিয়ে এক মহিলা হেঁটে যাচ্ছিল, তার গলার স্বর্ণের চেইনটা টান দিছে, টান দিয়ে নিয়ে ছিঁড়ে নিয়ে আসছে, ওনার গলা দিয়ে রক্ত বের হয়ে গেছে। ধরেন ওই মহিলা কে চুরি করেছে তা দেখে নাই, তো এটা চুরি চুরি হয়েছে নাকি অন্য কোনো অপরাধ হয়েছে বলে? এটা কি হয়ে গেছে? দস্যুতা। কারণ চুরির সময় তারে কি করা হয়েছে? আঘাত করা হয়েছে। তাহলে চুরির সময় যদি আঘাত করে সেই চুরিটা কি হয়ে যাবে? দস্যুতা। চুরি যখন দস্যুতা বলে গণ্য হয়, চুরি দস্যুতা বলে গণ্য হবে যখন চুরি করার জন্য কোনো অপরাধী অন্য কোনো ব্যক্তিকে চুরি সংগঠন কালে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দেয় বা চেষ্টা করে, বা মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার কি দেখায়? তাৎক্ষণিক ভয় দেখায়। আবার আমরা চলে আসি যে বলপূর্বক গ্রহণ কখন দস্যুতা বলে গণ্য হয়। বলপূর্বক গ্রহণ দস্যুতা বলে গণ্য হবে, সেটা বলছে যে বলপূর্বক গ্রহণ দস্যুতা হওয়ার প্রাথমিক শর্ত হলো অপরাধীর উপস্থিতি। বলপূর্বক গ্রহণের সময় যে ব্যক্তিকে মৃত্যু, আঘাত বা বেআইনি আটকের ভয় দেখানো হচ্ছে, অর্থাৎ ভিকটিমের সামনে বা নিকটে অপরাধী উপস্থিত থেকে বলপূর্বক গ্রহণ করবে, এবং এমন উপস্থিত থেকে, আন্ডারলাইন করেন, মৃত্যু, আঘাত বা বেআইনি আটকের বা বাধার ভয় দেখাবে বা বলপূর্বক গ্রহণ কখন দস্যুতায় পরিণত হয়েছে তা নির্ধারণ করার ক্ষেত্রে দেখতে হবে বলপূর্বক গ্রহণের সময় অপরাধী ভিকটিমের নিকটে বা আশেপাশে কোথাও উপস্থিত থেকে অপরাধ করেছে কিনা। নিকটে বা আশেপাশে থাকার সাথে সাথে এই ভয়টা হতে হবে কি ভয়? তাৎক্ষণিক ভয়। তাৎক্ষণিক ভয়। তাহলে উদাহরণে চলে আসি আমরা। দেখেন উদাহরণ, যে করিম কবিরকে ধরে ফেলে এবং কবিরের সম্মতি ব্যতীত কবিরের পোশাক হতে অর্থ গহনা নিয়ে নেয়। উক্ত গ্রহণের সময় কবির করিমকে স্বেচ্ছাকৃতভাবে বাধা দেয়। কবির বলতেছে যে এগুলো নেওয়া যাবে না, বাধা দিছে। এখানে করিম কি করেছে? দস্যুতা সংগঠন করেছে। উদাহরণ 2 দেখেন, করিম রাজপথে কবিরের সাক্ষাৎ পায় এবং করিম পিস্তল দেখায় ও কবিরের কাছে টাকা দাবি করে, বলে কবির টাকা দিয়ে দেয়। করিম এই জায়গায় কি করেছে? কি করেছে বলে? তো তাহলে আমরা দস্যুতার সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে 300 কত ধারায়? 90 ধারায়। দস্যুতার সাজায় চলে আসি। দেখেন দস্যুতার শাস্তি। দস্যুতার শাস্তি সম্পর্কে দণ্ডবিধি 392 থেকে 394 ধারায় আলোচনা করা হয়েছে। 392 ধারা অনুযায়ী দস্যুতা সংগঠনের শাস্তি হলো 10 বছর সশ্রম কারাদণ্ড এবং কি অর্থদণ্ড। তবে আন্ডারলাইন করেন, সূর্যাস্ত বা সূর্যোদয়ের মধ্যবর্তী সময় যদি কেউ রাজপথে দস্যুতা সংগঠন করে, কোথায়? রাজপথে, তাহলে তার সাজা কত? 14 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড। মানে রাতের বেলা রাজপথে, দিনের বেলায় যদি রাজপথে করে দস্যুতা, তাহলে সাজা কত? 10 বছর। আর রাতের বেলা কত? কি জিজ্ঞেস করলেন বলেন? বিশ্ব রোড শুধু না, এই যে আমাকেও রাজপথ, রাজপথ বলতে এই জায়গায় জনপথ বোঝায়। ধরেন আমাদের চৌরঙ্গি যদি একজন আর একজনের ছিনতাই করে নিয়ে যায়, কি হয়েছে?
রাজপথ রাতের বেলা, ওই যে স্বর্ণ ব্যবসায়ী রে যে গুরুতর আঘাত করছে, টাকা পয়সা নিয়ে গেছে, ওটা কি হয়েছে? দস্যুতা। বুঝতে পারছেন? তাহলে দস্যুতার সাজা 10 বছর সশ্রম কারাদণ্ড। আর দস্যুতা যদি করা হয় কখন? রাতের বেলায়, কোথায়? রাজপথে। তাহলে সাজা কত? 14 বছর সশ্রম। 393 ধারা অনুযায়ী দস্যুতা সংগঠনের উদ্যোগের শাস্তি হলো 7 বছর সশ্রম কারাদণ্ড এবং কি অর্থদণ্ড। অ্যাটেম্প টু রবারি, যদি কেউ দস্যুতার উদ্যোগ নেয় তাহলে সাজা কত? 7 বছর সশ্রম। একটা জিনিস মনে রাখবেন, যে মূল দস্যুতার সাজা যদি 10 বছর সশ্রম হয়, তাহলে উদ্যোগের সাজা সাজা একটু কম। তাহলে কত? 7 বছর সশ্রম। এবং আপনি, আমাদের দণ্ডবিধিতে কিন্তু শাস্তির একটা প্যাটার্ন আছে। 1 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 14 বছর, নাকি? আপনি তাও 1 বছর, 3 বছর, 7 বছর এগুলাই সবচেয়ে বেশি দেখবেন। 4 বছর আছে কয় জায়গায়? এক জায়গা। 2 বছর আছে খুব কম জায়গায়, কালে ভদ্রে 2-1 জায়গায় আছে। 20 বছর আছে কোথাও? নাই। 15 বছর আছে কোথাও? নাই। আচ্ছা, তো তাহলে স্যার 4 বছর জানি কোথায় 2 দিন আগে বললাম, মনে নাই তো স্যার। 34। 35 ধারা 335, 4 বছর। স্যার উত্তেজিত হয়ে গুরুতর আঘাত। আচ্ছা, তাহলে দস্যুতার সাজা আছে 392 ধারায় 10 বছর সশ্রম। আর দস্যুতার উদ্যোগ কত? 7 বছর সশ্রম। 394 ধারা অনুযায়ী দস্যুতা সংগঠনে স্বেচ্ছাধীন আঘাত প্রদানের শাস্তি হলো যাবজ্জীবন কারাবাস, যা কত? বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। কেউ যদি দস্যুতা সংগঠন করতে গিয়া আঘাত করছে, ওই যে ওই স্বর্ণ ব্যবসায়ীরে দস্যুতা চিন্তাই করতে যায়, আবার কি করছে? আঘাত করছে। এখন ওই জায়গায় যদি 5 জনের বেশি থাকে, তাহলে আর 5 বা 5-এর অধিক থাকলে দস্যুতা নাকি ডাকাতি। আর যদি হায়েস্ট 4 জন পর্যন্ত থাকে তাহলে সেটা কি? দস্যুতা। এবং ওই যে যে গুলি টুলি করছে, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে 300 কত? 94। এখন আবার অনেকে বলবেন স্যার ওই যে অন্যান্য অপরাধ হবে না? হ্যাঁ হবে, সমস্যা নাই। এটা তো এই টপিকে আছি, তাই এজন্য এটার কথা বললাম আর কি। তাহলে শুধু দস্যুতার শাস্তি বলছে 300 কত? 92। 10 বছর সশ্রম। রাজপথে করলো কত? 14 বছর সশ্রম। 393-তে বলছে দস্যুতার উদ্যোগ, কয় বছর সশ্রম? 7 বছর। 394-তে বলছে দস্যুতা করতে গিয়ে কি দিলে? স্বেচ্ছায় আঘাত দিলে, সাজা কত? যাবজ্জীবন বা 10 বছর পর্যন্ত কি বলেন? সশ্রম। আর দস্যুতার সংজ্ঞা দিছে কত ধারায়? 390। এখন আমরা চলে এসেছি ডাকাতি, ড্যাকুইটি। খুব সোজা। দস্যুতা আর ডাকাতির মধ্যে মূলত যে পার্থক্য সেটা হলো কি জানেন? সংখ্যাগত। দস্যুতা হলো 1 থেকে 4, আর ডাকাতি কত? 5 থেকে 100 জন, নাকি? হায়েস্ট কিন্তু কোনো সীমা কিন্তু বলা নাই। সর্বনিম্ন 5 জন আর সর্বোচ্চ কোনো সীমা বলা নাই। তাহলে দণ্ডবিধি 391 ধারায় ডাকাতির সংজ্ঞা দেওয়া হয়েছে। 391 ধারা অনুযায়ী 5 বা ততোধিক ব্যক্তি একত্রে দস্যুতা সংগঠন করে, আন্ডারলাইন করেন, করার চেষ্টা করে, দস্যুতা সংগঠন করে অথবা কি করার চেষ্টা করে, তখন উক্ত দস্যুতা ডাকাতি বলে গণ্য হবে। এবং ডাকাত দলের প্রত্যেক সদস্য ডাকাতি করেছে বলে কি হবে? বলে গণ্য হবে আর কি। ডাকাতি করেছে বলে গণ্য শব্দটা নাই, ডাকাতি করেছে বলে কি হবে? গণ্য হবে। প্রত্যেক ডাকাতি দস্যুতা, কিন্তু প্রত্যেক দস্যুতাই ডাকাতি নয়। অপরাধীর সংখ্যা ছাড়া দস্যুতা এবং ডাকাতির উপাদান সমূহ কি বলেন? অভিন্ন। তাহলে আমরা ডাকাতির উপাদান পড়ি। দস্যুতা ডাকাতি হিসেবে গণ্য হবে যদি দস্যুতার ক্ষেত্রে 5 বা ততোধিক কি থাকে? সদস্য থাকে। তারা অবশ্যই দস্যুতা সংগঠন করবে বা দস্যুতা কি করবে? চেষ্টা করবে। তারা অবশ্যই মিলিতভাবে, কনজয়েন্টলি, কিভাবে বলেন? মিলিতভাবে কাজটা করেছে। তো এখন আমরা চলে আসি ডাকাতির সংজ্ঞা, তাহলে কততে দিল বলেন? 391। এখন চলে আসবো আমরা ডাকাতির সাজা। তো ডাকাতির সাজা দেখেন, 395 ধারা অনুযায়ী ডাকাতি সংগঠনের শাস্তি হলো যাবজ্জীবন কারাবাস বা 10 বছর পর্যন্ত কি সশ্রম কারাবাস। তাহলে ডাকাতির সাজা কত? যাবজ্জীবন বা 10 বছর সশ্রম। 396 ধারা ভিভিআই,
ডাকাতিকালে 5 বা ততোধিক সদস্য এর সমন্বয়ে গঠিত ডাকাত দলের কোনো একজন সদস্য যদি ডাকাতি সংগঠনকালে খুন করে, আন্ডারলাইন করবেন, সকলের সম্মতি থাকুক বা না থাকুক, তবে উক্ত ডাকাত দলের সকল সদস্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত। 396 ধারা থেকে প্রায় সমস্যামূলক প্রশ্ন আসে। ডাকাতি সংগঠন কালে যদি খুন করে তাহলে 302 আনার দরকার নাই, হবে কত? 396। পূর্ব পরিকল্পনা করলেও 34 আনার দরকার নাই, কারণ 396-তে বলা আছে যে ডাকাতি সংগঠন কালে একজন খুন করলে সবাই সমানভাবে কি হবে? তাই হবে। এবং সকলের সম্মতি থাকুক বা না থাকুক। ধরেন উদাহরণ এইভাবে আসে, পরীক্ষায় প্রশ্ন আসে যে একদল লোক ডাকাতি করতে গেছে, ডাকাতি করতে গেলে ওই এলাকার বাসার যে মালিক অমুক অমুক মাস্টার বলছে যে তোমরা ডাকাতি করো কিন্তু পরিবারের কোনো লোকের গায়ে হাত দিও না। এই কথা শুনে একজন ছিল মনে করেন যে মানে খুব রাগী ডাকাত, সে তারে গুলি করে মেরে ফেলেছে। অন্যান্য ডাকাতটা বলছে যে মারিস না, মারা টারা করিস না, এমনি ডাকাতি করে যাই গিয়া, কিন্তু তার সে অন্যান্য ডাকাত দলের সদস্যদের কথা না শুনে সে গুলি করে কি বলেন মেরে ফেলেছে। তাই এখন এই যে যে একজন ডাকাত দলের সদস্য গুলি করে মারলো, এখন তাই হবে কি কয়জন? অন্যদের কিন্তু সম্মতি ছিল না, কি হবে? সবাই সমানভাবে তাই। আচ্ছা, আমারুল হক সাহেব বলেন যে 10 জন ডাকাত একটা গ্রামে ডাকাতি করতে গেছে, ডাকাতি করতে গিয়ে তারা কেবল ঘরের ভিতর ঢুকে লোকজনের কাছ থেকে ওই যার যায় স্বর্ণ টর্ণ টাকা পয়সা আছে এগুলো সব জড়ো টড়ো করছে। এমন সময় গ্রামের লোকজন টের পেয়ে গেছে, টের পেয়ে গেলে তারা তো বাড়ির চারপাশ ঘিরে ফেলছে। তো এমন সময় তারা ওই স্বর্ণ লঙ্কা টঙ্কার কিছু নিতে পারে নাই, কিন্তু তারা পালাই চলে গেছে। কিন্তু পালাই চলে যাওয়ার আগে রাগে পরিবারের এক সদস্যের গুলি করে গেছে, সে মারা গেছে। কিন্তু তারা অ্যাকচুয়ালি কিছুই ডাকাতি করতে পারে নাই, মানে টাকা পয়সা কিছুই নিতে পারে নাই, কিন্তু একজনকে হত্যা করে গেছে। এখন এটা কোন ধারায় শাস্তিযোগ্য বলেন? কিন্তু যে কিছু তো নেয় নাই টাকা পয়সা। 396। হ্যাঁ, ডাকাতি করতে গেছে কিন্তু সম্পত্তি তো কিছু নাই নাই, তো হত্যা তো টাকা টাকা পয়সা তো নেয় নাই। এই জায়গা উদ্দেশ্য নাই, জায়গা বলবেন যে এই যে সংজ্ঞা একটু আগে পড়ছি যে দস্যুতা করলে বা দস্যুতার কি করলে চেষ্টা করলে, সেটাও কি বলে গণ্য হবে? তাহলে এই জায়গা তারা কোনো স্বর্ণালঙ্কার টঙ্কার যাই আনুক না কেন, চেষ্টা তো করছিল এবং হত্যা একজনকে করে আসছে, তাই সবাই জায়গা তাই হবে। কত দাঁড়ায়? 393 ধারায়। এছাড়া তাহলে আমরা 395-তে পেলাম ডাকাতির শাস্তি, আর 396-তে পেলাম যে ডাকাতি করতে গিয়ে যদি কি করে খুন করে। এই জায়গায় আলাদা করে 302 আনার প্রয়োজন নাই, এই জায়গায় আলাদা করে 34 আনার প্রয়োজন নাই। সবাই মোটামুটি সমানভাবে কি হবে? তাই হবে, তাতে সকলের সম্মতি থাকুক বা না থাকুক। 399 ধারা অনুযায়ী ডাকাতি সংগঠনের উদ্যোগের শাস্তি হলো 10 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। একটা জিনিস আমি আজ মানে মনে রাখবেন যে দস্যুতার উদ্যোগ 393 আর ডাকাতির উদ্যোগ 300 কত 99। দস্যুতার উদ্যোগ যদি 7 বছর সশ্রম হয়, তাহলে ডাকাতির উদ্যোগ কত? 10 বছর সশ্রম। ঠিক আছে। 400 ধারা অনুযায়ী ডাকাত দলভুক্ত হওয়ার সাজা হলো 10 বছর সশ্রম কারাদণ্ড এবং কি অর্থদণ্ড। ডাকাত দলভুক্ত হওয়ার শাস্তি হলো কত? 10 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। তো এখন আমরা যদি এখানে একটা পার্থক্য পড়ি তাহলে সবগুলো বুঝে যাব। দেখেন, সেটা হলো যে চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা এবং ডাকাতির মধ্যে পার্থক্য একটু পড়ি। দেখেন, দস্যুতা এবং ডাকাতির মধ্যে প্রধান পার্থক্য হলো সংখ্যাগত পার্থক্য। যেমন 4 জন ব্যক্তি দিলীপের 1 লক্ষ টাকার ব্যাগ তার অনুমতি ব্যতীত গ্রহণ করে, তার অনুমতি ছাড়া, উক্ত 4 জন ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে। আবার উক্ত 4 জন ব্যক্তি যদি দিলীপকে হুমকি দেয় যে 4 লক্ষ টাকা না দিলে তারা দিলীপের ছেলেকে ক্ষতি করবে, এবং দিলীপ উক্ত 1 লক্ষ টাকা 4 জন ব্যক্তিকে দিয়ে দেয়, তখন উক্ত 4 জন ব্যক্তি বলপূর্বক গ্রহণ করেছে বলে কি হবে? গণ্য হবে। আবার উক্ত 4 জন ব্যক্তি দিলীপের নিকট হতে 1 লক্ষ টাকা গ্রহণ করার সময় তাকে ইচ্ছা করে জখম করলে বা তাৎক্ষণিক ভয় দেখালে উক্ত 4 জন ব্যক্তি কিসের জন্য দায়ী হবে? দস্যুতা। আবার দস্যুতা যদি 5 বা ততোধিক ব্যক্তি করে তাহলে তারা কি করেছে বলে গণ্য হবে? ডাকাতি করেছে বলে।
এখন পার্থক্য যদি আসে আবার এটি লিখে দিয়েন না, এটা তো জাস্ট আপনাদের কি করার জন্য, বোঝানোর জন্য, যে এক উদাহরণটা দিয়ে সবগুলা যাতে কি যেভাবে বোঝা যায়। তো আমাদের এখানে একটা জিনিস বাদ থেকে গেছে, উপরে চলে আসেন, সেটা হলো সুরাইমাল। সুরাইমাল, ওই উপাদান গুলো থাকবে না, ওখানে থাকবে এই যে বলগুলো, অসাধু সম্পর্কে আন্তর্জাত, অসাধু বিশ্বাস এবং এর এইভাবে নিয়ে যদি কারো কাছে রাখা হয় সেটা হচ্ছে ভাই। হ্যাঁ, চোরাইমালের সংজ্ঞা দিছে আমাদের দণ্ডবিধির 410 ধারায়। 410 ধারায় বলছে যে 5 ধরনের অপরাধ করে যদি কোনো সম্পত্তি প্রাপ্ত হয়, অপরাধীরা যে সম্পত্তিটা লাভ করে সেই সম্পত্তিগুলোকে বলে চোরাইমাল। চুরি, বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজি, দস্যুতা বা ছিনতাই, তিনটা। আর অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ সামনে পড়বো, আর একটা হলো অপরাধজনক বিশ্বাসভঙ্গ। তাহলে তিনটা অলরেডি পড়ে ফেলেছি: চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, আর একটা কি, অপরাধজনক বিশ্বাসভঙ্গ। এই 5টা অপরাধ করে যে সম্পত্তি লাভ করা হয় সেই সম্পত্তিটাকে কি বলা হয়? চোরাই মাল। অর্থাৎ চুরি করলেও যে জিনিস আনা হলো চোরাই মাল, চাঁদাবাজি করে যেটা আনা হলো সেটাও চোরাই মাল, দস্যুতা করে যেটা আনা হলো সেটাও চোরাই মাল, অসৎভাবে আত্মসাৎ করে যেটা আনা হলো সেটাও চোরাই মাল, অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে যেটা আনা হলো সেটাও কি, চোরাই মাল। বলা হয়েছে কত ধারায়? 410 ধারায়। এবং 411 ধারায় বলেছে যে চোরাই মাল যে জেনে শুনে যে রাখে বা চোরাই মাল যে গ্রহণ করে তার শাস্তি 411 ধারায় 3 বছর। কত বছর? 3 বছর। একটু পড়ি দেখেন। চোরাই মাল বা স্টোলেন প্রপার্টি দণ্ডবিধি 1860 410 ধারায় চোরাই মালের সংজ্ঞা দেওয়া হয়েছে। 410 ধারায় বলা হয়েছে যে যে সম্পত্তি দখল, চুরি বা বলপূর্বক গ্রহণ বা দস্যুতা সংগঠন বা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বা অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে স্থানান্তরিত হয়েছে তাকে চুরিকৃত মাল বলে মর্মে কি করা হবে? আখ্যায়িত করা হবে। ওই যে কি কি দেখেন, চুরি, যে সম্পত্তির দখল, চুরি বা বলপূর্বক গ্রহণ বা দস্যুতা সংগঠন বা অসৎভাবে সম্পত্তি আত্মসাৎ বা অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে কি হয়েছে? স্থানান্তরিত হয়েছে, তাকে চুরিকৃত মাল বা চোরাই মাল বলে আখ্যায়িত করা হবে। কিন্তু যদি এরূপ মাল উদ্ধারকালে এমন কোন ব্যক্তির দখলে আসে, যে আইনত, আন্ডারলাইন করবেন, যে আইনত তার দখল করার অধিকারী, তাহলে তা চোরাই মাল বলে গণ্য হবে না। অর্থাৎ যার সম্পত্তি তার দখলে যদি চলে আসে তখন আর সেটা কি হবে না, চোরাই মাল বলে গণ্য হবে না। আলম ভাইয়ের মোবাইল হারাইছিল, এখন কালক্রমে ওই মোবাইলটা আলম ভাইয়ের কাছেই চলে আসছে, তখন এটা আর কি বলে গণ্য হবে না, চোরাই মাল বলে গণ্য হবে না। এখন আসেন, চোরাই মালের উপাদান: অন্যের দখল থেকে বিনা অনুমতিতে স্থানান্তর করা বা চুরি করা সম্পত্তি, বলপূর্বক গ্রহণকৃত সম্পত্তি, দস্যুতা সংগঠনের কারণে স্থানান্তরিত, অপরাধমূলক ভাবে আত্মসাৎকৃত সম্পত্তি, আর অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে গ্রহণকৃত সম্পত্তি। সহজ কথা, ওই 5টা অপরাধের মাধ্যমে যে সম্পত্তি লাভ করা হয়েছে এইগুলাই হচ্ছে কি চোরাই মালের কি বলেন, উপাদান। চোরাই মাল গ্রহণ করলে তার সাজা আমরা পড়বো, যে চোরাই মাল গ্রহণ করলে তার ফলাফল। দণ্ডবিধি 1860 411 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি কোনো মাল চোরাই মাল বলে জেনেও বা চোরাই মাল বলে বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও উক্ত চোরাই মাল অসাধুভাবে গ্রহণ বা রক্ষণ করে, সেই ব্যক্তি যে কোনো মনোনয়নের কারাদণ্ডে দণ্ডিত হতে পারে, যার মেয়াদ কত? 3 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ডে উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তাহলে চোরাই মাল গ্রহণের সাজা কত? 3 বছর। এখন আমাদের পরীক্ষায় আসে, যে প্রশ্নটা আসে সেটা হলো, কোন অপরাধী চুরি এবং চোরাই মাল গ্রহণের জন্য একই সাথে শাস্তি পেতে পারে কিনা। অর্থাৎ যে চুরি করেছে সে কি চোরাই মাল গ্রহণের জন্য সে সাজা পেতে পারে কিনা। একটা জিনিস মনে রাখবেন, যে লোকটা চুরি করেছে তার কাছেই তো ওই সম্পত্তিটা থাকবে, নাকি? তাহলে তার বিরুদ্ধে কিন্তু চোরাই মালের অপরাধে সাজা দেওয়া যাবে না। কিন্তু যদি ওই চোরের কাছ থেকে যদি অন্য কেউ ওই সম্পত্তিটা নিয়ে নেয়, যে নিল, তার বিরুদ্ধে চোরাই মালের অপরাধে তার সাজা দেওয়া যাবে। কিন্তু যে চুরি করেছে, সে চুরির অপরাধী করেছে, তার বিরুদ্ধে চোরাই মালের চার্জ গঠন করে তার সাজা দেওয়া যাবে। দেখেন না, কোনো অপরাধী চুরি বা এবং চোরাই মাল গ্রহণের জন্য একই সাথে শাস্তি পেতে পারে না, কারণ 410 ধারায় রয়েছে চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, অপরাধমূলক আত্মসাৎ এবং অপরাধমূলক বিশ্বাস ঘাতকতার মাধ্যমে কোনো সম্পত্তির দখল, গ্রহণ
বা হস্তান্তর করা হলে উক্ত সম্পত্তি চোরাই মাল বলে গণ্য পাবে। এখানে দেখা যাচ্ছে যে সম্পত্তিটি চুরি করার মাধ্যমেই চোরাই মালে পরিণত হয়েছে। এছাড়া 411 ধারায় চোরাই মাল গ্রহণের শাস্তি নির্ধারণ করা হয়েছে 3 বছর সশ্রম বা বিনাশ্রম এবং অর্থদণ্ড বা উভয়। 411 ধারায় চুরি এবং চোরাই মালের শাস্তি আলাদা করে বলা হয়নি, এখানে দুটোকে একত্রে করা হয়েছে। বিচারিক নজিরে আছে যে কোনো ব্যক্তিকে 380 এবং 411 ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে একত্রে দণ্ড প্রদান করা যায় না। যদি আসামিকে 380 ধারায় দণ্ড দেওয়া হয়, তাকে 411 ধারায় দণ্ড দেওয়া যাবে না। ধরেন ঘর থেকে গরু চুরি করতে, তাহলে তারে দণ্ড দেওয়া যাবে কত ধারায়? 380-তে। কিন্তু চোরের কাছ থেকেই তো গরুটা উদ্ধার করতে, তারে 411 ধারায় দণ্ড দেওয়া কি যাবে না। আবার ডাকাতির অপরাধে 395 ধারা অনুযায়ী দণ্ড দেওয়া হলে উক্ত ব্যক্তির নিকট থেকে ডাকাতির লব্ধ মাল যদি উদ্ধার করা হয়, তাহলে তাকে 412 ধারায় অনুযায়ী দণ্ড দেওয়া যায় না। 412-তে কি আছে যে চোরাই মালের গ্রহণ করলে 411, আর ডাকাতি করার মাধ্যমে যে সম্পত্তি অর্জন করে সেটারে কিন্তু চোরাই মাল বলে না। কিন্তু ডাকাতি করার মাধ্যমে যে সম্পত্তি অর্জন করে ওই সম্পত্তি যদি কেউ জেনে শুনে কেনে, তাহলে তার সাজা হয়ে যাবে 412-তে। 412-তে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর সশ্রম সাজা আছে। উল্লেখ্য যে যদি কোনো ব্যক্তিকে চুরির দায়ে অভিযুক্ত করা হয় এবং তার দখল থেকে এমন কিছু চোরাই মাল পাওয়া যায় যা চুরির সাথে সম্পর্কিত নয়, তখন উক্ত ব্যক্তিকে চুরি বা চোরাই মাল উভয় গ্রহণের অপরাধে আলাদাভাবে কি দেওয়া যায়? শাস্তি দেওয়া যায়। কিভাবে? ধরেন অনুপ একটা মোবাইল চুরি করছে, এখন অনুপের কাছে ওই মোবাইল ছাড়াও আরো অনেক মোবাইল আছে যেগুলা সে চোরাই মাল হিসেবে আরেকজনের কাছ থেকে কিনছে। তাহলে এই জায়গায় অনুপের যে মোবাইলটা চুরি করছে ওটার জন্য শুধু অনুপ দণ্ডিত হবে 379 বা 380, যাই হোক না কেন। আর বাকিগুলোর জন্য অনুদণ্ডিত হবে, যেহেতু চোরাই মাল সে গ্রহণ করেছে কততে? 411। 411। তাহলে আমরা যেটা জানলাম যে কোনো ব্যক্তিকে কি চুরি এবং চোরাই মাল এই দুটা গ্রহণের জন্য একসাথে সাজা দেওয়া যাবে। যে জিনিস চুরি করেছে সেই জিনিস তার কাছ থেকে উদ্ধার করলে তাকে 411 ধারায় সাজা দেওয়া যাবে। এখানে অনেকগুলা সমস্যামূলক প্রশ্ন আছে, এগুলা আমরা একটু বিস্তারিত করবো না, একটু করে যাই, বুঝতে পারবেন। দেখেন, আরিফ তার নিজের ব্যবহারের উদ্দেশ্যে একটি নৌকা তৈরির জন্য পিঠিকার জমিতে তার সম্মতি ব্যতীত একটি গাছ কেটে ফেলে। আরিফ কি করেছে বলে গণ্য হবে বলেন? তো চুরির সংজ্ঞা টঙ্গা দিয়ে লিখে দিবেন, ঠিক আছে? আর বিস্তারিত করলাম না, যে ব্যাখ্যাও দিয়ে দিবেন যে যতক্ষণ পর্যন্ত কোনো জিনিস ভূমির সাথে আহ যোগ থাকে ততক্ষণ পর্যন্ত সেটা মানে স্থাবর সম্পত্তি। যখন সেটা যেহেতু কেটে ফেলছে আর অসাধু হবে, তো এখানে কি করেছে বলে গণ্য হবে? চুরি করেছে বলে গণ্য হবে। একটি মামলায়, দেখেন, একটি মামলায় অভিযুক্তের বিরুদ্ধে দণ্ডবিধির 379 ও 411 ধারায় চার্জ গঠিত হয়। আসামির বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে কততে? 379-র সাথে কত? 411। অভিযুক্তের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে 379 ধারায় 2 বছর সশ্রম কারাদণ্ড, 411 ধারায় 6 মাসের কারাদণ্ড দিলেন। এই কারাদণ্ড সঠিক হয়েছে কিনা বলেন? সঠিক হয় নাই। এটা আপিলে গিয়ে ওই 411 সাজা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। ব্যাখ্যা উপরে যা পড়ছি তাই, বিস্তারিত করতেছি না কিন্তু, ঠিক আছে? 10 জন ডাকাত মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে ইব্রাহিম মাস্টারের বাড়িতে ডাকাতি করে। ডাকাতির সময় বাড়ির ছেলে মেয়েদের গায়ে হাত না দেওয়ার জন্য ইব্রাহিম মাস্টার ডাকাতদের অনুরোধ করে। ওই সময় ডাকাত সর্দার বন্দুক দিয়ে ইব্রাহিম মাস্টারকে গুলি করে হত্যা করে। তারপর ডাকাত দল লুণ্ঠিত মালামাল নিয়ে চম্পট দেয়। বিচারের সময় আপনি ডাকাতদের বিরুদ্ধে কিভাবে পৃথক চার্জ গঠন করবেন? কত ধারায় চার্জ গঠন করবেন? 393। এটা হচ্ছে কি বলেন? খুন সহ ডাকাতি। 34 লাগবে? লাগবে না। 302 লাগবে? লাগবে না। তারপরে দেখেন, কয়েকজন ডাকাত করিমের বাড়িতে ডাকাতি করে। সে সময় করিম বাধা দিলে কবির ব্যতীত অন্যান্য ডাকাতগণ করিমকে হত্যা করতে উদ্যত হয়। কবির তাদের নিষেধ করে। কবিরও একজন ডাকাত, সে বলতেছে যে অমুকরে মারিও না, কিন্তু অন্য ডাকাতগণ শেষ পর্যন্ত করিমকে হত্যা করে। এখানে কবিরের শাস্তি কি হবে বলেন? কি শাস্তি হবে? অন্যান্য ডাকাত দলের কি সমান শাস্তি, কারণ 393 বলা আছে সম্মতি থাক বা না থাক, ডাকাতির সময় যদি খুন হয় তাহলে সবাই সমান ভাবে কি হবে? তাই হবে। তারপরেরটা চলে আসি, দেখেন,
কে, এল, এম, এন, ও এবং পি একটি বাড়িতে ডাকাতি করা গেলে বাড়ির মালিক আর কে খুন করে, তবে লোকজনের চিৎকারে ডাকাত দল কোনো মালামাল নিতে পারেনি, কি হবে? সব বোঝানোর সময় বলছি না? জি স্যার। তো ডাকাতি জিনিসপত্র না নিতে পারলেও কি হবে? খুন সহ ডাকাতি কত দাঁড়ায়? 396 দাঁড়ায়। তারপরে দেখেন যে আরিফ মহাসড়কে রামানকে পিস্তল দেখিয়ে তার টাকার ব্যাগ দাবি করলে রামান উক্ত ব্যাগটা আরিফকে দিতে বাধ্য হয়। মহাসড়কে তাৎক্ষণিক ভয় দেখাইয়া নিয়ে নিছে, সিনাই নিছে, কি হয়ে গেছে? ছিনতাই বা দস্যুতা। ছিনতাই বা দস্যুতা। আর এই মহাসড়কে এই কাজটা যদি রাতের বেলা করতো, সাজা হতো 14 বছর সশ্রম। আর যদি দিনের বেলায় করে থাকে তাহলে কত? 10 বছর সশ্রম। তারপরে দেখেন করিম নির্দিষ্ট অবস্থায় খবিরকে ধরে রেখে প্রতারণামূলে খবিরের সম্মতি ব্যতি রেখে তার পোশাক হতে টাকা ও রত্ন নিয়ে নেয়। এই কাজ করার জন্য করিম ইচ্ছাকৃতভাবে খবিরকে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করে করিম কোনো অপরাধ করেছে কিনা। তো এই জায়গা ওই যে যে যদি তারে মূল যে জিনিসটা পড়েন, দেখবেন যে এটা সে করেছে হচ্ছে দস্যুতা। আস্তে ঠান্ডা মাথায় পড়লে বুঝতে পারবেন। তো এটা আর বিস্তারিত পড়লাম না। যদি কেউ কিছু না বুঝেন আমার জিজ্ঞাসা করেন। আজকে এই পর্যন্তই। আমাদের দণ্ডবিধি হায়েস্ট গেলে আর 2 দিন লাগবে। 2 দিনের মধ্যে এটা ফিনিশ করে ফেলতে হবে। 2 দিনের মধ্যে অন্যান্য যে অপরাধগুলো আছে আগামী 2 দিনের মধ্যে ইনশাল্লাহ দণ্ডবিধি শেষ করে ফেলবো। আর আপনাদের এই শনিবারেও পরীক্ষাটা হয় নাই, আগামী শনিবার মানে যে শনিবার আসতেছে এই জায়গায় এই সময় ইনশাল্লাহ অবশ্যই পরীক্ষা হবে আর কি। ধন্যবাদ। সে বদরুজ্জামান সাহেব কই? যারা যারা আসে তারা তারা তো আসে না। যাই হোক, কে কে আসলো না না আসলো, দা শো মাস্ট গো অন। আমরা আমাদের কোর্স শেষ করে দেবো, সমস্যা নাই ইনশাল্লাহ। না, যারা লিখিত পরীক্ষার্থী আছেন তাদের আসসালামু আলাইকুম স্যার। মানে রেজিস্ট্রেশন সংক্রান্ত এখন কিছু করার দরকার নাই। ফর্ম পূরণ তো সামনে। আর লিখিত পরীক্ষার্থীর যদি রেজিস্ট্রেশনের ম্যাচ শেষ হয়ে যায় কিছু হবে না। আপনি যতদিন পর্যন্ত একেবারে গোড়ায় না আসতেছেন ততদিন পর্যন্ত ওই যে রেজিস্ট্রেশন কার্ডে আছেন সেটা দিয়েই কি হবে? কাজ হবে।